সাউন্ডটা Clear একটু কম। সবাই মিউট করে দিলে ক্লিয়ার শোনা যাবে স্যার। ক্লিয়ার আছে বাট কম শোনা যাচ্ছে। আচ্ছা অসুবিধা না, আগে নেটটা তো ক্লিয়ার আছে না? জি হ্যাঁ স্যার। স্যার। জি স্যার ক্লিয়ার। ওকে জি থ্যাংক ইউ। স্যারের ক্লাস তো আচ্ছা স্যারের ক্লাস তো শেষ হয়েছে মনে হয়, মামুন স্যারের ক্লাস? জি স্যার অনেক আগে শেষ হলো, প্রায় 15 মিনিট আগে। ঠিক না, ঠিক আছে অসুবিধা নাই। স্যার আপনি সুস্থ আছেন? জি আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। যাক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বলেছিলাম ওটা হচ্ছে উইল। উইল মানে কি, মানুষ একটা যে ইচ্ছা করে সেটা। উইলের আগে আসলে আমি অফিসিয়ালি ক্লাস শুরু হওয়ার আগে উইল সাবজেক্টটা নিয়ে আলোচনা করার আগে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যে জিনিসটা এই আপনাদের সিলেবাসে নাই। হ্যাঁ, সেটা হচ্ছে দান, মানে গিফট। গিফটটা হিন্দু আইনও আছে, মুসলিম আইনও আছে। গিফট জিনিসটা কি? কোনো প্রতিদান ছাড়া, কোনো প্রকারের মানে কি বিনিময় ছাড়া যে জিনিসটা দান করছে, এটা ইংলিশে কি বলে? অফার, অ্যাকসেপ্টেন্স, ডেলিভারি অফ পজেশন। আমন্ত্রণ জানাচ্ছি, আমি গিফট করব, যাকে করছি সেটা অ্যাকসেপ্ট করছে এবং এটা সে যা জিনিসটা আমি হস্তান্তর করছি। তো দানটা কি? স্থাবর অস্থাবর সম্পত্তি দুইটা হয়, আর স্থাবর সম্পত্তি করতে গেলে রেজিস্ট্রি করতে হয়। আমি দান বিষয়টা আলোচনা করলাম এই কারণে, এখানে আমি দুইটা জিনিস আলোচনা করেছি। একটা হচ্ছে এখানে সম্পত্তিটা হস্তান্তরের বিষয়, দানের যেটা অন্যতম। আরেকটা হচ্ছে রেজিস্ট্রি কথা বলেছি, আরেকটা বলেছি স্থাবর এবং অস্থাবর সম্পত্তি। স্থাবর অস্থাবর তো বোঝেন, একটা মুভাবল, যেমন কাউকে গিফট করতে পারি, বার্থডে তো উপহার দিই কিংবা যে কোনো উপহার দিতে পারি। আর একটা হচ্ছে মানে ফিক্সড প্রপার্টি, যেটাকে আমরা ল্যান্ড ধরে রাখি, হ্যাঁ, সম্পত্তি। এটা বলার কারণ হচ্ছে মানুষের, যে কোনো মানুষের সম্পত্তি দুই প্রকারের হস্তান্তর হয়। একটা হচ্ছে মানুষের জীবদ্দশায়, আর একটা হচ্ছে মানুষের মৃত্যুর পরে। জীবন মানে কি, ইংলিশে একটা পালন করার সময় ট্রান্সফার ইন্টার ভাইভোস, আর একটা ট্রান্সফার পোস্টমর্টম, মানে একটা মৃত্যুর পরে একটা জীবিত থাকা অবস্থায়। মৃত্যুর পরে তো মনে এটা সবাই বুঝেন, যেমন আমাদের মানে কি পৈতৃক সম্পত্তি, কেউ মারা গেলে তার থেকে আমরা ওয়ারিশান সূত্রে, মনুষ্য সূত্রে যে সম্পত্তিটা পাই থ্রো ইনহেরিটেন্স। আর জীবিত থাকা অবস্থায় কিভাবে? এটা যে কোনো ইনস্ট্রুমেন্টের মাধ্যমে, দান, বিক্রয়, মর্টগেজ ইত্যাদি ইত্যাদি। আমি এতক্ষণ দান বলার উদ্দেশ্য হচ্ছে মানুষ ইচ্ছা করছে, সে জীবদ্দশায় সেটা হস্তান্তর করছে। আরেকটা প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়াটা হচ্ছে কোনো মানুষ করছে, মানে আমি মারা গেলে সম্পত্তিটা কিভাবে হস্তান্তর হচ্ছে। তাহলে আমি একটু আগে এতক্ষণ পর্যন্ত কি আলোচনা করেছি মানে মানুষের সম্পত্তিটা কিভাবে হস্তান্তর হয়। একটা হচ্ছে যার সম্পত্তি সে মারা গেলে তার উত্তরাধিকারীর কাছে চলে যায়, আর একটা হচ্ছে সে জীবিত থাকা অবস্থায় স্বেচ্ছা হস্তান্তর করছে। তাহলে এই দুটো মিলিয়ে যদি আমরা একটা জিনিস চিন্তা করি, সেটা হচ্ছে কনসেপ্টটা হচ্ছে উইল। উইলটা মানে কিরকম? সে মানুষ জীবদ্দশায় সে একটা আশা পোষণ করছে যে মৃত্যুর পর তার সম্পত্তিটা কে পাবে, মৃত্যুর পরে তার সম্পত্তিটা কিভাবে বিলি বন্টন হবে, কিংবা তার সম্পত্তিটা কিভাবে মানুষ পাবে, হস্তান্তর হবে, সেটা জীবিত থাকা অবস্থায় সেটা প্রায়র একটা সে চিন্তা করছে। সো দান আর উইল, দানটা কেন আলোচনা করলাম? দুইটাই হস্তান্তরের চিন্তা করা হচ্ছে, একটা হচ্ছে সাথে সাথে হয়, আর একটা হচ্ছে মৃত্যুর পরে হয়। যেহেতু এখানে সাবজেক্টটা নাই, আমি আপনাদের সাথে এখানে আলোচনা করছি হিন্দু আইনের মধ্যে দান এবং উইল সবসময় একই নিয়ম তান্ত্রিকে চলে। হ্যাঁ, একইভাবে এটা মানে দানের যেটা প্রিন্সিপাল, উইলেরও সেটা প্রিন্সিপাল। সো দানটা আমি একটু সামারিলি আলোচনা করলাম, এবার আমি ফর্মালি উইল বিষয়টা নিয়ে আলোচনা করছি। প্রথম হচ্ছে হিন্দু আইনে উইল বলতে আপনি কি বুঝান? হিন্দু আইনে না বললেও উইল যেটা, উইল কিন্তু আমরা গাইডেড হই উত্তরাধিকার আইন 1925 সালের, সাকসেশন অ্যাক্ট 1925। ওই আইনের মানে 2H ডেফিনিশন যেটা ক্লজ, ওখানের মধ্যে উইল বিষয়টা বলে দেওয়া আছে। উইল ওখানে বলছে কি, যে যিনি উইল করছেন ওনার একটা আইনগত একটা লিগ্যাল ডিক্লারেশন, যেটা সে জীবদ্দশায় চিন্তা করছে মৃত্যুর পর তার সম্পত্তিটা কিভাবে বন্টন হচ্ছে। আমি আবার বলি,
সেটা হচ্ছে অবশ্যই তো একটা স্থাবর সম্পত্তি নিয়ে চিন্তা করছে, হ্যাঁ, তার সম্পত্তি ইমুভেবল প্রপার্টি স্থাবর সম্পত্তি নিয়ে সেটা চিন্তা করছে যে জিনিসটা কি ওই ব্যক্তি যিনি উইল করছেন, টেস্টেটর বলেন ইংলিশে কিংবা যেটা বলেন, উইলকারী তার জীবদ্দশায় ওই সম্পত্তিটা কিভাবে বিলি বন্টন হবে, অবশ্য হবে মৃত্যুর পরে, কিন্তু সেটা থিঙ্কিং করে যাচ্ছে জীবদ্দশায়। আমি আপনি যারা আছেন এখানের মধ্যে কিংবা যারা থাকেন কেউ তো মৃত্যু চিন্তা করে আজীবন বেঁচে থাকবে। সো যে কারণে কি আমরা তো মানে মৃত্যু দেখলে আমরা মৃত্যু চিন্তা করি, কোয়াইট ন্যাচারাল, এক্সেপ্ট যারা পিওরলি রিলিজিয়াস মাইন্ডেড মানে ওনারা ছাড়া। এখানের মধ্যে যিনি উইল করছেন উনি অলরেডি মৃত্যু চিন্তাই করে ফেললেন। কনসেপ্টটা মনে রাখবেন, ডেফিনিশন কিন্তু জিনিসটা মনে রাখবেন। অনেক সময় ডেফিনিশনে বলে কি কোন ব্যক্তি কোনো কিছু সম্পত্তি হস্তান্তর করবে মৃত্যুর পরে, এটাকে উইল বলে। ভেরি নাইস, কোনো সমস্যা নাই, কিন্তু কি প্রকারের সম্পত্তি, এটা যে স্থাবর সম্পত্তি এবং কি প্রকারের মানে এটা বন্টন হবে, এটা যে ওনার একটা ইচ্ছা, কি প্রকারের ঘোষণা, এটা যে একটা লিগ্যাল ডিক্লারেশন, এই সমস্ত জিনিসগুলি লিখে না ডেফিনিশন সংজ্ঞার মধ্যে। সো হয় কি কোন একটা যে ফ্র্যাকশন নাম্বার থাকে ওখানের মধ্যে একটা নাম্বারটা কমে আসে। আমি আবার বলছি উইল জিনিসটার সংজ্ঞাটা কি, এত প্রথম তো জেনারেল আলোচনা করেছি উইলটা কি, তাই জেনারেল আলোচনা করছি, কিন্তু ডেফিনিশনের মধ্যে সংজ্ঞার মধ্যে যখন লিখতে হয় তখন মূল বিষয়টা কি লিখতে হয়, যে মানে একটা আইনগত ঘোষণা, লিগ্যাল ডিক্লারেশন, কার যিনি উইল করছেন, উইল যে জিনিসটা উনি মারা যাওয়ার পর সম্পত্তিটা বন্টন কিভাবে হবে, এটা সেটা হচ্ছে উইল। এবার প্রশ্ন হচ্ছে কে উইল করতে পারে, কে উইলটা করতে পারছে। উইল কে করতে পারছে? একজন সাবালক ব্যক্তি, সাবালক তো মানে বুঝছেন, মেজরিটি অ্যাক্ট আছে 1875 মনে হয়। একজন সাবালক ব্যক্তি যিনি প্রাপ্তবয়স্ক এবং সবকিছু বোঝার ক্ষমতা আছে, এরকম ব্যক্তি উইল করতে পারে এবং যার হস্তান্তর করতে পারে। মানে আমি এখানে বসে থেকে বলতে পারবো না যে সার্কিট হাউস আমি উইল করবো, হ্যাঁ, ওটা তো আমার নিজের সম্পত্তি না, ওটা মানুষেরও সম্পত্তি না, ওটা সরকারের সম্পত্তি। সো এই ধরনের যারা চিন্তা করে তার মানে মাথায় নিশ্চয়ই বুঝে যেতে পারে যে উনি আনসাউন্ড এবং ইনকনসিস্টেন্ট মাইন্ড। সো যার প্রাপ্তবয়স্ক, সাবালক এবং কি করছেন এটা বোঝার ক্ষমতা আছে, তিনি উইল করতে পারেন। আর কি উইল করতে পারে, কি মানে কোন সম্পত্তি উইলটা করতে পারছে, অথবা প্রশ্ন যদি এরকম হয় কোন কোন সম্পত্তি উইল করা যায়, কিংবা উইল মূলে কি সম্পত্তি দান করা যায়, মানে ব্যাপক এখানের মধ্যে। সো কি দান করা যায়, সাধারণত সবাই যেটা জানে সেটা হচ্ছে নিজস্ব সম্পত্তি, পৃথক সম্পত্তি। এটাকে আপনারা প্রায় সময় বইয়ে পাবেন স্ব উপার্জিত সম্পত্তি, মানে সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি, নিজে অর্জন করেছেন এরকম সম্পত্তি। এটা দায়ভাগার মতো উইল করা যায়, মিতাক্ষরার মতো উইল করা যায়। মিতাক্ষরা তো জানেন, আমরা তো আপনাদেরকে বারবার বলেন, যেমন উত্তরাধিকার করবার সময় বলেছি যে উত্তরাধিকারটা ভালো করে পড়বেন, কারণ এই বিষয়টা আমরা যেমন সামনে যে আমরা আলোচনা করব অনেক বিষয় ওখানে পড়বার, দায়ভাগ কনসেপ্ট, মিতাক্ষরা কনসেপ্ট, অনেক কিছু আলোচনা হবে। মিতাক্ষরা পড়ার সময় আপনাদের বলেছি মিতাক্ষরার মধ্যে একটা উত্তরজীবী দিয়ে আলোচনা হয়, যেটা দায়ভাগে নেই। উত্তরজীবী মানে কি, যে কেউ একজন জন্মগ্রহণ করলে সে সম্পত্তির একটা সহ অংশীদার হিসেবে দাবি করে, কিন্তু দায়ভাগের মধ্যে ওইটা নাই। দায়ভাগের মধ্যে কি বলেছি, যে যে মৃত ব্যক্তির আধ্যাত্মিক কল্যাণ সাধনের জন্য পিণ্ড দান করতে পারে উনি সম্পত্তি অর্জন করে। সো ইন দ্যাট কেস মনে রাখবেন, দায়ভাগ মতবাদ বলেন কিংবা মিতাক্ষরা মতবাদ বলেন, উভয় মতবাদে নিজস্ব সম্পত্তি, যে সম্পত্তি অর্জন করেছে ওই সম্পত্তি উইল করতে পারে, মানে কি ইচ্ছা পোষণ করতে পারে যে ও মৃত্যুর পরে সম্পত্তিটা বন্টন হবে। আর মিতাক্ষরার মধ্যে তো বলে ফেললাম এরকম। আর যদি মিতাক্ষরার মধ্যে লাস্ট যিনি ওনার হচ্ছেন, সকল কিছু বাদ দিয়ে শেষ সহ অংশীদার যিনি হচ্ছেন, উনি উইল করতে পারেন। আর ওমেন্স প্রপার্টি যেটা স্ত্রীধন, মানে স্ত্রীর যেটা সম্পত্তি, ওখানের মধ্যে স্ত্রী সম্পত্তি, নিজের সম্পত্তি সেটা দান করতে পারছেন, বাট যেটা উনি লিমিটেড ইন্টারেস্ট হিসেবে পায়, কি বিধবা সম্পত্তি, কি বিধবা সে সীমিত সম্পত্তি পায়, লিমিটেড ইন্টারেস্ট, মানে কি সে চাইলে এইগুলি স্বেচ্ছায় বিক্রি করতে পারবে না সার্টেন সার্কামস্টেন্সেস ছাড়া। এই যেগুলি স্ত্রীধন সম্পত্তি ওগুলি উইল করতে পারে। আর যেসব
সমাজে প্রথায় আনডিভাইডেড প্রপার্টি, অবিভক্ত প্রপার্টি যেখানে থাকে, যদি প্রথা থাকে যে এইসব অবিভক্ত প্রপার্টি বিভক্ত হওয়ার আগ পর্যন্ত উইল করা যায় না, ওই সম্পত্তি যদি প্রথা দ্বারা নিষিদ্ধ থাকে ফর লং টাইম, ওখানে উইল করার সিস্টেম না, তাহলে ওখানে উইল হবে না। আর যদি থাকে যে অবিভক্ত সম্পত্তি বিভক্ত হওয়ার পরও, মানে বিভক্ত হওয়ার আগেও কিংবা পরেও যে কোনো হোক সম্পত্তি উইল করা যাবে, এই সমস্ত জায়গায় উইল করা যায়। সো আমি প্রাইমারি আপনাদের সাথে যে কনসেপ্টটা আলোচনা করেছি, একটা হচ্ছে উইলের ডেফিনেশন, উইলের সংজ্ঞা, তারপরে কে উইল করতে পারে, তারপর কোন কোন সম্পত্তি, কি রকমের সম্পত্তি উইল করা যায়। হ্যাঁ, এই তিনটা পয়েন্ট কি আপনারা বুঝছেন? বুঝলে আমি পরের আলোচনায় আমি অগ্রসর হব। স্যার উইলের সংজ্ঞাটা একটু কাইন্ডলি বলুন তো। স্যার হ্যাঁ হ্যাঁ, উইলে একটু বলেন স্যার please, সংজ্ঞা একটু দিতে বলেন। গিয়ে বললেন স্যার একটা আইনগত এটা ঘোষণা, তো আইনগত ঘোষণাটা স্যার উদাহরণটা দিয়ে যদি একটু বুঝাইতেন স্যার। হ্যাঁ, লিগ্যাল স্যার উইলের ইন্টেনশন যেটা না, বলেছি স্যার। আইনগত, একটা আইনসম্মত মানে- মানে কি কমন সেন্স, এটা তো অ্যাপ্লাই বুঝেন না। মানে আমি প্রথম কি বলেছি উইলের ক্ষেত্রে, একটা বললাম যে এটা একটা ঘোষণা হইতে হবে। হ্যাঁ, যেমন দত্তকের ক্ষেত্রে কি বলেছিলাম, দত্তক একটা ঘোষণা, এটা রেজিস্টার্ড অথবা আনরেজিস্টার্ড যাই হোক না কেন, রেজিস্টার্ড হলে বেশি ভালো। হ্যাঁ, ওখানে একটা কথা বলেছিলাম, সেখানে একটা ঘোষণা থাকতে হয় কি আমি দিচ্ছি স্বেচ্ছায় এবং উনি নিচ্ছেন স্বেচ্ছায়, আমরা দুইজনই কি মেন্টালি সাউন্ড, মাথা ঠিক আছে, আমাদের মাথা খারাপ নাই। এই যে এই একটা জিনিস হস্তান্তর করছে আর একটা জিনিস হস্তান্তর নিচ্ছে, যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে আইনগত একটা প্রক্রিয়া। আর এই প্রক্রিয়াটা যিনি ঘোষণা করছেন, যে প্রক্রিয়াটা ঘোষণা হচ্ছেন, এটা মর্যাদা হচ্ছে আইনগত ঘোষণা। হ্যাঁ, কারণ কি, কারণ যার প্রতি ঘোষণা করা হচ্ছে সে যদি লুজার হয় তখন তা আদালতে যাবে, আদালতে গিয়ে প্রতিকার পাইতে চাইবে। আদালত তো দেখবে যে কোনো বিষয়ে আদালত কি হয়, সিভিল থেকে গেলে ডকুমেন্টারি বিষয়ে উনি পর্যবেক্ষণ করেন। যদি দেখেন যে এটার কোনো ভিত্তি নেই, আদালত রেমিডি দিবে না, আর যদি দেখে যে ভিত্তি আছে, রেমিডি দিবে। আইনগত ঘোষণা জিনিসটা কি, উনি একটা বলছেন যে আমার সম্পত্তি এবং আমার এই সম্পত্তি আমার মৃত্যুর পর এটা হস্তান্তর যোগ্য সম্পত্তি, এটা এরকম এই ব্যক্তি পাবে, এই ব্যক্তি পাবে, সেই ব্যক্তি হবে, সেটা হচ্ছে আইনগত একটা ঘোষণা, যেখান থেকে সে আর পিছিয়ে আসতে পারছে না। হ্যাঁ, এটা নট অনলি উইল, যে কোনো জায়গায় লিগ্যাল ডিক্লারেশন বলতে, এটা হল অফ নাম, এফিডেভিট এমনি বলছি, এটা বলতে বুঝে কি, মানে এমন একটা ঘোষণা, উনি প্রত্যাহার করুক বা না করুক, মানে আমি এই সম্পত্তির মালিক, পরবর্তী থেকে এটা উনি সরে আসতে পারবে না যে মানে আমি এই সম্পত্তির মালিক না, এই জাতীয় আইনি দলিল ভিত্তি এখানে। আর যিনি জানতে চেয়েছেন ডেফিনিশনে কি, আমি তিনটা পয়েন্ট বলেছি, একটা হচ্ছে এটা লিগ্যাল আইনগত ঘোষণা, একটা হচ্ছে ওনার ইচ্ছাটা মানে কি সম্পত্তি মৃত্যুর পর এটা হস্তান্তর হবে, এবং কি বলে কোন সম্পত্তি তার নিজের স্থাবর সম্পত্তি। আমি এই তিনটা পয়েন্ট মানে মেইনলি ইম্পর্টেন্ট উইল কাজ এখানে। তাহলে স্যার এটা রেজিস্ট্রি অথবা আনরেজিস্ট্রি যে কোনো হইতে পারে না স্যার উইলটা? আমি সব আসবো, আগে যেটা বলেছি ওটা বুঝছেন কিনা বলেন। জি স্যার। স্যার যেটা বলছি ওটা বুঝছেন কিনা বলেন, তারপর আমি বাদ বাকি আসবো। স্যার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি কি স্যার উইল করা যাবে? দায়ভাগাতে পারবে, দায়ভাগ ইজ ওপেন, মৃতক সরাতে একটু লিমিটেড আছে। দায়ভাগের মধ্যে উত্তরাধিকার বলেন, পৈতৃক সূত্রে বলেন, কিংবা নিজের সেলফ অ্যাকুয়ার্ড প্রপার্টি, স্বপার্জিত সম্পত্তি বলেন, পারবে। ঠিক আছে, আমি কি পর্বতে অগ্রসর হব? জি স্যার। স্যার আচ্ছা, এরপরে আসছে একটা উইল কিভাবে হয়, আর মানে উইল হতে মানে কি প্রক্রিয়া অনুসরণ করা হয় একটা উইল করার জন্য। উইল, আর তার আগে আমি বলি উইল আইনটা কিন্তু আমাদের দেশে সরাসরি আসেনি। হ্যাঁ, এটা একটা ব্যাকগ্রাউন্ড বলছি, মূল বিষয়টা আগে। উইল বিষয়টা আমাদের এখানে সরাসরি আসেনি, প্রাচীন হিন্দু আইনও স্টাডি করে দেখা যায় এখানে কোনো উইল মানে ইচ্ছা করছি এরকম কিছু ছিল না। এটা মূলত একটা ইংলিশ স্টাইল অফ কনসেপ্ট ট্রান্সফার, একটা ইংলিশ বলতে মানে ব্রিটিশ একটা কনসেপ্ট ছিল, ওরা এই দেশে আসছে, এই দেশের মাধ্যমে হয়েছে। প্রথম এটা যেসব প্রেসিডেন্সি টাউন ছিল ভারতীয় উপমহাদেশে, মাদ্রাজ, বোম্বে, বেঙ্গল, এসব প্রেসিডেন্সি টাউনে কেউ করতে গেলে ওই সুপ্রিম কোর্টের রায় এটা হতো। দেন আইনটা আসলো 1870 সালের হিন্দু উইলস অ্যাক্ট, তারপর আসলো 1925 সালের সাকসেশন অ্যাক্ট। হ্যাঁ, আপনারা যখন কোর্টে আসবেন
আপনি সিভিল প্র্যাকটিস করেন কিংবা ক্রিমিনাল প্র্যাকটিস করেন, গার্জিয়ানশিপ নেওয়া, কেউ মারা গেলে ব্যাংকের মুভেবল প্রপার্টি, আমাদের একজন ব্যাংকার আছে বললেন না, একদিন প্রশ্ন করলো ব্যাংক এশিয়া জব করেন, যে উনি ভালো জানবেন কারো সম্পত্তি হস্তান্তর করতে সাকসেশন সার্টিফিকেট লাগে, তারপরে এইসব ক্ষেত্রে সাকসেশন আইনটা 1925 সালে পাস হওয়ার পর উইলটা একটা ইউনিফর্মের একটা আসছে এখানের মধ্যে। তাহলে আমি প্রথম কি বললাম, উইলের ডেভেলপমেন্টটা কি? প্রথম হচ্ছে 70 পূর্বে যেসব প্রদেশ ছিল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলেন কিংবা তারপরে যেখানে ব্রিটিশ মানে সাহেবরা যেখানে মধ্যে শহর এরিয়ার মধ্যে শাসন করতো, ওখানের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে রায়ে, সুপ্রিম কোর্ট বলতে কি বোঝাচ্ছে, মানে চূড়ান্ত রায়, হাইয়েস্ট কোর্ট এখানের মধ্যে। এরপর আইনটা আসলো 1870, সেটাকে মডিফাই করে 1925 হলো। সো এই 1925 সালে আইনটা যদি আমরা অ্যানালাইসিস করি, মানে ওখানে দেখা যাবে কি উইল কে করতে পারছে। প্রথম হচ্ছে যিনি উইল করছেন তাকে অবশ্যই এই মানে কি প্রাপ্তবয়স্ক হতে হচ্ছে, যিনি বুঝতে পারেন উইল দলিলটা কিভাবে করতে হয় এবং উইল দলিল সাইন করার ফলে কি হচ্ছে, এটা প্রাপ্তবয়স্ক, সাবালক এবং যিনি মর্ম বুঝছেন। তারপর হচ্ছে কি তার নিজস্ব সম্পত্তি হতে হবে, বৈধ সম্পত্তি হইতে হবে, অন্য সম্পত্তি উইল করতে পারবে না এখানের মধ্যে। সেকেন্ড হচ্ছে উইলটা লিখিত হতে হবে। হ্যাঁ, দানের মধ্যে ধরুন আমি একটা ঘড়ি গিফট করলাম, আমি তো লিখিতভাবে গিফট করছি না। দানে যদি ফিক্সড প্রপার্টি কিংবা স্পেসিফিক মুভেবল প্রপার্টি, অস্থাবর সম্পত্তি করি, তখন এটা দলিলের মাধ্যমে করতে হয়। বাট বিফোর দ্যাট যদি কোনো অস্থাবর সম্পত্তি করি তাহলে সেখানে রেজিস্ট্রি করতে হচ্ছে না, লিখিত করতে হচ্ছে না। বাট উইলের ক্ষেত্রে লিখিত লাগে দুইটা কারণে। একটা হচ্ছে কি, হচ্ছে মৃত্যুর পর যাতে কোনো কনফিউজিং অ্যারাইজ না হয়। হ্যাঁ, অনেকে দেখেন না, আপনাদের পূর্বপুরুষ অনেকে দেখবেন মৃত্যুর পূর্বে কে টাকা পাইতো, কে টাকা পাবে এবং কার থেকে টাকা পাবে একটা খতিয়ান করে রাখতো ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে। হ্যাঁ, যাতে কি মৃত্যুর পরে ওই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে কোন রকমের রেকর্ড নিয়ে কোনো সমস্যা যাতে না হয়। সো উইলের ক্ষেত্রে অবশ্যই লিখিত হইতে হয়। লিখিত হয় দুই কারণে, যেহেতু এটা একটা স্থাবর সম্পত্তি, কোন সম্পত্তিটা দিচ্ছে, আর দ্বিতীয়ত লিখে না গেলে এটা বোঝা যাবে কিভাবে, আমি তো মারা গেলে ওকে তো দাহ করে ফেলবো, আমি তোর কাছে গিয়ে তো আর জিজ্ঞেস করতে পারবো না যে আপনি কি উইল করেছেন, কি উইল করেন এখানের মধ্যে। তারপরে উইল দলিলের মধ্যে অবশ্যই সাক্ষী লাগে, ন্যূনতম দুইজন সাক্ষী লাগবে। সাক্ষীদের সম্বন্ধে এটা স্বাক্ষর করতে হবে এবং সাক্ষীদের সামনে এটা মানে এটা করতে হবে যাতে করে উইল যখন মারা যাবে, উইলকারী যখন মারা যাবে, উইলটা যখন প্রবেট নিবে, মনে রাখবেন মুসলিম আইনে যখন ওসিয়ত করে ওখানে কোনো প্রবেটের বিষয় নাই। হ্যাঁ, মুসলিম আইনে কি, ওখানে তো আপনারা যদি পড়ে থাকেন বুঝবেন, ওখানে 1/3 বেশি সম্পত্তি করা যায় না, 1/3 বেশি সম্পত্তি করার বিধান নাই। হ্যাঁ, কিন্তু এখানের মধ্যে উইলের মধ্যে তার সমুদয় সম্পত্তি পারবে। তবে এখানে দুইজন সাক্ষী লাগবে। আর লাস্ট হচ্ছে উইলের মধ্যে কোনো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক না, উনি রেজিস্ট্রেশন করতেও পারেন, রেজিস্ট্রেশন নাও করতে পারেন। আসলে বাধ্যতামূলক না সেটা কেন আমি এর পরে বলি। এতক্ষণ তো বললাম কিভাবে উইল হয় কিংবা কে উইল করতে পারে, কোন সম্পত্তি উইল করতে পারে। আমি টোটাল একটা আমাদের সামারি বললাম, প্রশ্ন যে অ্যাঙ্গেলে আসুক না কেন এটা আপনারা আনসার করতে পারবেন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে কি, ওই উইল কিভাবে রদ করতে পারে? উইলকারী জীবদ্দশায় উইল রদ করতে পারে, দান তো আর রদ করতে পারে না। দান তো দেওয়ার সাথে সাথে হস্তান্তর হয়ে গেল গিয়া, আমি একটা জিনিস দান করলাম, এটা চলে গেল। একটা জিনিস যেমন কলেজে যখন প্রথম বর্ষের ক্লাস হয় কি দেখি আমরা, আপনারা হয়তো দেখার সুযোগ হয়নি, যে একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়, একটা ফুল দে টোকেন অফ একটা সিম্বল, একটা সুভিনিয়ারের মতো। তো ওটা যখন দিলেন, ওটা দানটা হস্তান্তর হলো, পজিশনও দিয়ে ফেললো। এরপর তো জোর করে ফেরত নেওয়া যায়, উইলিংলি তো ফেরত নেওয়া যায় না। হ্যাঁ, তো এখানের মধ্যে উইলকারী উইলের জীবদ্দশায় যেহেতু সম্পত্তিটা হস্তান্তর হচ্ছে না, উইলের মূল কনসেপ্টটা কি, সম্পত্তিটা হস্তান্তর হচ্ছে ওনার মৃত্যুর পরে, ওনার জীবদ্দশায় ওই উইলটা উনি বারবার বাদ করতে পারেন। এই বাদ করার কারণে, মানে এই সুযোগটা থাকার কারণে উইলটা কি রদ করা, বাতিল করার কোনো সুযোগ নেই। সো উইলকারী দুইভাবে রদ করতে পারে। একটা হচ্ছে আমি প্রথমে একটা উইল করলাম, আনরেজিস্টার্ড উইলের কথা বলছি, প্রথমে একটা উইল করলাম, এরপরে দেখা গেল কি
আমার যার প্রতি উইল করতে হচ্ছে ওই ব্যক্তির উপর আমি অসন্তুষ্ট হলাম, কিংবা ওই ব্যক্তি মারা গেল, কিংবা আমি আবার থিঙ্কিং চেঞ্জ করলাম, আমি একবার আমার ডান দিকের ব্যক্তির জন্য উইল করলাম, পর আমি চিন্তা করলাম যে আমার অপর দিকের ব্যক্তির জন্য উইল করবো। সো লাস্ট উইলটা প্রিভেল হবে অন্য উইলের আগে। আইনের ক্ষেত্রে একটা বলা আছে না, কি স্পেশাল ল শ্যাল গেট প্রিভেল ওভার দি জেনারেল ল। বিশেষ আইন সবসময় কি সাধারণ আইনের উপরে পায়, কারণ বিশেষ আইনটা হচ্ছে লেটেস্ট আইনটা ধরে নেওয়া হচ্ছে কি বাস্তব অবস্থা চিন্তা করে আইনটা করা হচ্ছে এখানের মধ্যে। সো যখন আমি সেকেন্ড লাস্ট উইলটা করব, সেই সময় আমার মানে কি লাস্ট উইল যখন করব তখন পূর্বে উইলটা আইন ধরে নিবে, এটা অটোমেটিকলি বাতিল হয়ে গেছে এখানের মধ্যে। আর আরেকটা ভাবে করা যায়, কোনো কারণে যদি এটা একবার রেজিস্টার করে, যদি রেজিস্ট্রি অফিসে গিয়ে এটা দলিল যদি বাতিল করার সুযোগ না থাকে, থ্রো দি কোর্ট, সেইভাবে একটা উইল রদ করতে পারে, বাতিল করতে পারে এখানে। এবার উইলটা করার দ্বিতীয় প্রক্রিয়াটা যদি আবার বলেন স্যার। হ্যাঁ, দ্বিতীয় প্রক্রিয়া স্যার, যেটা রেজিস্ট্রেশন হয়ে গেছিল ওটা নিয়ে যদি স্যার একবার বলেন। হ্যাঁ, রেজিস্ট্রেশন হয়ে গেলে যদি রেজিস্ট্রি করে বাতিল করার সুযোগ না হয়, তাহলে আদালতের মধ্যে বাতিল করবে আর কি। আদালতের মামলা করে ডিক্লারেশন চায় না দলিল বাতিলের জন্য, ওরকম আর কি, সেটা বলছি আমি। একটা হচ্ছে যদি উনি উইল করে থাকেন, কয়েকটা উইল করলে লাস্ট উইলটা সবসময় প্রাধান্য পাবে পূর্বের উইলের আগে। আরেকটা বললাম, যদি এটা রেজিস্টার্ড হোক অথবা মানে তখন তো উনি যদি রেজিস্ট্রির মাধ্যমে এটা বাতিল করতে না পারেন, কাউন্টার ডিটের মাধ্যমে, তখন আদালতের মাধ্যমে এটা বাতিল করবে এখানে। এবার এই উইলটা কার্যকর করার জন্য কি করতে হয়? উইল যখন হয়, ওই ব্যক্তি উইলকারে যখন মারা যায়, ওইটার প্রবেট কিংবা কি মানে একটা অনুমতি পত্র নেওয়ার জন্য আদালতে মামলা করতে হয়। এটা হিন্দু আইনে উইলের একটা অন্যতম চরিত্র। উইল করলে উইলটা কার্যকর করার জন্য আদালতে একটা মামলা করতে হয়। আদালত, এটা তো অনেক বিষয়, এটা আদালতে যাওয়ার, আমি এটা ক্লাসের বিষয় না। আদালত যখন সন্তুষ্ট হয় যে হ্যাঁ একটা উইল হয়েছে, মানে এই উইলটা যথাভাবে হয়েছে, এই উইলের বিরুদ্ধে কোনো আপত্তি নাই, কিংবা ভবিষ্যৎ মানে যারা মানে কোনো বাবা আপত্তি আসছে না, বাই ফ্রম এনি কর্নার্স, কোনো দিক থেকেই আপত্তি আসছে না, চূড়ান্ত সিদ্ধান্ত যখন একটা উইল মানে কোর্ট ধরে নেওয়া হয় যে হ্যাঁ মৃত ব্যক্তি আসলে উইল করে গেছেন অমুকের ব্যাপারে, তখন উনি একটা প্রবেট লেটার মানে করে একটা অনুমতি পত্র দিয়ে সম্পত্তি হস্তান্তরের। এর জন্য একটা মনে রাখবেন, যেহেতু একটা কোর্টের উইল করলে কিন্তু অটোমেটিক্যালি সম্পত্তি পায় না, এটা মনে রাখবেন। হিন্দু আইনে, মুসলিম আইনের কথা বলছি না আমি, হিন্দু আইনে উইল করার পর ওই উইলটা কার্যকর হওয়ার জন্য, ওই উইলটা বাস্তবায়ন হওয়ার জন্য আদালতে মামলা করতে হয়। কি মামলা? উইলটা কার্যকর করার জন্য। আর এই কার্যকরের জন্য আদালত যে সিদ্ধান্ত দেয়, ওই সিদ্ধান্তমূলক কাগজটাকে বলে প্রবেট মামলা। প্রবেট জিনিসটা PROBATE, প্রবেট, বাংলায়ও প্রবেট উচ্চারণ, ইংলিশেও প্রবেট উচ্চারণ। হ্যাঁ, সো কি বলে, এটা যার বরাবর করা হয়েছে উনি মালিক হন। সো এই কারণে অনেক সময় বলে কি উইল রেজিস্ট্রি না করার কারণ হচ্ছে আলটিমেটলি ওনাকে কোর্টে যেতেই হবে উইলকারী সম্পত্তির মালিকানা অর্জন করার জন্য এবং প্রবেট পাওয়ার জন্য। এই প্রবেট পাওয়ার জন্য মামলা করার ফলে ওইটা রেজিস্টার হোক বা না হোক, যেটা আদালতের রেজিস্ট্রি অফিসের প্রাধান্য পায় না। আদালত সুপ্রিম অথরিটি যে কোনো একটা জিনিসের বৈধতা দেওয়ার জন্য। আর বৈধ দেওয়ার ক্ষেত্রে উনি যে জিনিসটা দেখবেন, প্রথম যে ডেফিনিশন বললাম, এটা আইনগত ঘোষণা কিনা। আইনগত ঘোষণা মানে কি? ওনার লেখার মধ্যে কোনো অস্পষ্ট আছে কিনা, ওনার লেখার মধ্যে কোনো বৈরিতা আছে কিনা, ওনার কথার মধ্যে কোনো দ্বিচারিতা আছে কিনা, মানে যেটা ক্লিয়ার না। যদি ক্লিয়ার না থাকে, কোর্ট তো স্বাভাবিক ওটার মধ্যে ওই উনি তো প্রথম বলবে যিনি করছেন ওনাকে ডেকে আনলেন, তো মারা গেছেন, তাহলে কি হচ্ছে না। সো যখন আদালত দেখবে টোটালি ক্লিয়ার, আমি মারা গেলে আমার সম্পত্তি মিস্টার সোয়েন্স তো উনি পাবেন, উনি সম্পূর্ণ পাবেন, অমুক দিকে ওই অংশে এটা নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না, কেউ মত করতে পারবেন না, আমি স্বেচ্ছা উইল করে গেছি, আমি জানি বুঝে উইল করে গেছি, দ্যাট ইজ দি আইনগত ঘোষণা। এটা এই ঘোষণা করার পর প্রবেটটা দিবে। আমি নেক্সট যেটা আলোচনা করলাম, একটা উইল কিভাবে হয়, একটা উইল কিভাবে রদ হয়, আর আদালত থেকে উইলটা কার্যকর করার জন্য প্রবেটটা কিভাবে নিতে হয়। এই জায়গায় কারো কনফিউশন আছে? বলেন, তারপর আমি পরবর্তী টপিক। স্যার, যাদেরকে উইল করা হয়েছে তারা গিয়ে আদালতে অনুমতি চাইবে আর কি, না? সাধারণত উনিও চাইতে পারে, অথবা এখানের মধ্যে অনেক সময় এক্সিকিউটিভ নিয়োগ করে, তো মানে উইল কার্যকর করার জন্য কে করবেন না করবেন।
কারণ কি একটা জিনিস একটা মনে রাখবেন, উইল রেজিস্ট্রি করে না থাকলে যদি আনরেজিস্টার্ড উইল থাকে, ওইটা তো ওই ব্যক্তির কাছে ম্যাক্সিমাম টাইমে ওটা গচ্ছিত থাকে। হ্যাঁ, আর অনেক সময় এটা এক্সিকিউটর বলে, বাংলা কি প্রশাসক বলে আর কি। হ্যাঁ, মানে কেউ একজন গিয়ে করতে হয়। সো যদি এটা ধরেন আমি উইল করলাম, ওই ব্যক্তি জানেন, তখন উনি গিয়ে এটা উইল করতে পারেন। অথবা আমি উইল করলাম, উইলটা কার্যকর করার জন্য কে একজন এসে কোর্টে মামলা করলো, এক্সিকিউটর এক্সিকিউশন করে না, মানে কি জিনিসটা ফাংশন হওয়ার জন্য উনি গিয়ে মামলা করতে পারবেন। আর কি বলে, হ্যাঁ, এই দুইজনই মামলা করতে পারবেন। বুঝছেন জিনিসটা? জি স্যার, স্যার বুঝতে পারছি স্যার। এখানে স্যার। ওই মামলাটা করার মূল কারণ হচ্ছে যিনি উইল করছে উনি যে এখন জীবিত নাই এবং উনি যে ওটা ওনাকে দিয়ে গেছে ওটা প্রমাণ করার জন্য মামলা করে আর কি, না? ওভাবে করতে প্রবেটটা ওভাবে নিতে হয়, ওটাকে প্রবেট বলে। এটা হিন্দু আইনে অন্যতম চরিত্র, মনে রাখবেন এই উইলের ক্ষেত্রে। হ্যাঁ, আর কেউ একজন কিছু বলতে চেয়েছিলেন? আনরেজিস্ট্রি স্যার যে দলিলগুলা স্যার উইল, ওইটা তো স্যার মানে উনি জীবদ্দশায় একাধিক দিতে পারবেন। দেখা গেছে 4টা দিলেন সিরিয়ালে স্যার, তো প্রথমটা স্যার গুরুত্ব পাবে না। মানে এই ক্ষেত্রে কি মানে সর্বশেষ যেটা এটা পাবে বললেন যে স্যার? আমি কি এই বিষয়টা সেটা কি- আলোচনা করেছি? অন্য কেউ আছেন? জি স্যার, একটু সহযোগিতা করেছিলেন করবেন? স্যার। জি কি স্যার বলেছি আমি করেছেন। বলেন তো? কি বলেছি বলেন তো? স্যার বলেছিলেন সর্বশেষটা হচ্ছে স্যার। কয়েকটা যদি সর্বশেষটা কার্যকর হবে। জি স্যার। আপনি কি এটা শুনেননি কথাটা? স্যার এখন আমার কথা হলো যেটা রেজিস্ট্রি করলো আর কি স্যার, এখানে যদি একাধিক করে থাকে সেক্ষেত্রে মানে সর্বশেষেরটা ইয়ে হবে নাকি প্রথমটা? লাস্টেরটা। Thank you, sir. এক্ষেত্রে বলা হয়েছিল স্যার, যদি রেজিস্ট্রি করা হয় সেটা রদ করতে গেলে আগে কোর্ট থেকে আবেদনের মাধ্যমে রদ করতে হবে, এরপরে যদি আরেকটা উইল করে সেক্ষেত্রে করবে আর কি। প্রথম উইল কিভাবে হয়ে গেছে ওটা রেজিস্ট্রি করো, আনরেজিস্ট্রি করো, যতগুলো উইল করো, এক থেকে গুণে গুণে 1 2 3 4 100 করো, লাস্ট উইলটাই ঠিক প্রাধান্য পাবে। এর দূর বুঝছেন? জি স্যার। স্যার এখন প্রথমটা বলতে কিভাবে উইল হয়। জি স্যার বুঝছি স্যার। রদে আপনি যাইয়েন না, বাতিলে যাইয়েন না, আপনি হাউ ডাজ ইট হ্যাপেন, কিভাবে হচ্ছে আগে সেটা বলছি। একটা করলো যেটা, আর সবার শেষ একটা করলো সেটা প্রাধান্য। আমি বললাম না একজনের প্রতি আমার প্রথম মোহ ছিল, কিংবা একজনের প্রতি আমার আকর্ষণ ছিল, কিংবা যাকে উইল করেছে উনি মারা গেলেন, তখন আমি আরেকটা করতে পারছি না। এটা রেজিস্ট্রি হোক বা না হোক, আমি যার বরাবর করলাম উনি মৃত্যুবরণ করলেন, তো ওই ব্যক্তিকে আর উইল পাবে? মৃত্যু যে আমি বেঁচে আছি কিন্তু যার বরাবর করলাম উনি মারা গেলেন, তাই উনি কিভাবে সম্পত্তিটা নেবেন? ওই উইল তো তখন আর কার্যকর হচ্ছে না, তখন আমি আরেকজন বরাবর করতে পারবো না। কি ক্লিয়ার হয়েছে নাকি এখনো ক্লিয়ার হননি? স্যার এই ক্ষেত্রে স্যার যদি রেজিস্ট্রি করা হয় সেই রেজিস্ট্রিটা স্যার রদ করতে হবে না, রেজিস্টার বাতিল করতে হবে না স্যার? করতে হবে তো, জেন্টলম্যান, হোয়াট আই টোল্ড ইউ। প্রিভেল পাবে। এবার রদ করতে গেলে যদি রেজিস্ট্রি দলিল মূলে রদ করা যায় রদ করবেন, আদারওয়াইজ আদালতে গিয়ে রদ করবেন। আপনি লিস্ট করে ফেলছেন মনে বিষয়টা। প্রথম ধরে রাখবেন কোনটা কার্যকর হচ্ছে, সেটা যদি আনরেজিস্টার্ড হয়ে থাকে। আর যদি রেজিস্টার্ড হয়ে থাকে তাহলে উনি বাতিলের প্রক্রিয়াটা গ্রহণ করবেন। আমার বোঝানোটা কি বেশি কঠিন লাগছে এই জিনিসটা? স্যার বুঝতে পারছি স্যার, স্যার বুঝতে পারছি। একজন বুঝছেন না সবাই বুঝছেন, না কেউ বুঝেন নাই? এই ক্ষেত্রে যদি কেউ রেসপন্স করেন প্লিজ। স্যার বোঝা যাচ্ছে। উইল করার পরে সে ব্যক্তি যে যার নামে করা হয়েছে সে মারা গেল, কিন্তু তার ছেলে সন্তানরা আছে, তাহলে কি সম্পত্তিটা তিনি ওই সব ছেলে সন্তানরা পাবে না? কিংবা উনি যিনি উইল করেছেন তিনি কি উইলটি আরেকজনের সাথে করতে পারবেন পরবর্তীতে? একটা আমি প্রবেট শব্দটা ক্লিয়ার হয়েছিলাম, প্রবেটে মামলা কেন করার কথা বলেছি, তাহলে আপনাকে তো প্রথম একদম বিগিনিং যে দানের কথা বললাম সেখান থেকে হয়ে আসবে। উইলটা কার্যকর কে পাচ্ছে না পাচ্ছে এটা উইলের ক্ষেত্রে টোটালি ইমম্যাটেরিয়াল। উইল উনি করে যেতে পারেন, এটা ওনার কি থ্রো উত্তরাধিকার বরাবর, নাকি কোন একটা নির্দিষ্ট সন্তানের বরাবর, নাকি অন্য কোন সন্তানের বরাবর, যে কোনো ব্যক্তির প্রতি উইল করে যেতে পারেন। কিন্তু উইলটা কার্য করার জন্য আলটিমেটলি কোর্টে যেতে হবে।
কোর্টে গিয়ে কোর্ট যখন এটা প্রবেট দিবে, মামলা হবে, মামলায় যদি কোনো উত্তরাধিকার কেউ আপত্তি না দেয় কিংবা আপত্তি দিলেও যদি আপত্তিটা যদি না টিকে, তখন যে নামটা উইলের মধ্যে থাকে উনি যখন সম্পত্তি পাবে ওই ব্যক্তি পাবে, সেই ব্যক্তি উত্তরাধিকার হোক কিংবা সেই ব্যক্তি না হোক কিংবা সেই ব্যক্তি মিস্টার এক্স, মিস্টার ওয়াই, মিস্টার জেড। এখানে হচ্ছে যিনি করছেন উনার ইচ্ছা উনার নিজের সন্তান যে কোনো একটার প্রতি হইতে পারে, সন্তানের বাইরেও কেউ, ভাইয়ের বাইরেও তৃতীয় কোনো ব্যক্তি হইতে পারে। উইল করলে কিন্তু সম্পত্তি হচ্ছে আলটিমেটলি উইলটা কার্যকর করতে হয় যিনি বললেন ম্যাডাম, এবং সে কার্যকরের জন্য আদালতে যেতে হয় প্রবেট নেওয়ার জন্য। আদালতে যেটা দেয় ওটাকে প্রবেট বলে, এটা বাংলায় প্রবেট বলে, ইংলিশে প্রবেট বলে, যেটা হিন্দু উইলের একটা ইউনিক একটা নেচার, একটা ইউনিক একটা চরিত্র এটা। আমি কি এবার পরবর্তী টপিকসে যেতে পারবো নাকি এটা নিয়ে এখন আরো কোনো প্রশ্ন আছে? স্যার উইলকারী যাকে উইল করছে উনি মারা গেছে প্রবেট নেওয়ার আগে, আদালত থেকে প্রবেট নেওয়ার আগে যাকে উইল করছে উনি মারা গেছে। এখন কি উনার পক্ষ থেকে উনার উত্তরাধিকাররা ওটার জন্য প্রবেটের জন্য আবেদন করতে পারবে স্যার আদালতে? প্রবেটটা নিতে হবে কার জন্য এটা বুঝতে পারছেন আগে আপনি এটা বলেন। প্রবেটটা নিতে হবে যাকে উইল করছে তার জন্য। না, যিনি যার নামে উইল করছে সেটা কার্যকর করার জন্য প্রবেটের মামলা করবে, উত্তরাধিকার তো এখানে আছে। ধরেন উইল দলিলে স্পেসিফিক নাম আছে মিস্টার সি আর দাস, তার পিতা মিস্টার কে এস দাস, অ্যাড্রেস সাম এরকম এরকম, বয়স এরকম, ন্যাশনাল আইডি এরকম এরকম, সে এরকম এই সেই গেল। এখন মিস্টার দাস যদি উনি স্পেসিফিক ওনার নামে উইল করা হয়েছে, তখন উনি কোর্টে মামলা করবেন যে আমার নামে উইল করা হয়েছে, এবার আমার নামে প্রবেট দেওয়া হোক। অথবা উইল করার জন্য ওই স্টেটে কোনো ম্যানেজার ছিল, কেউ ছিল উইলটা কার্যকর করার জন্য, তখন উনি গিয়ে মামলা করতে পারেন। এখন এই মিস্টার দাস এটা কি ওনার উত্তরাধিকার নাকি, দেখো এগুলো আদালতে কিচ্ছু দেখবে না। আদালত তো ফাইন্ডিংস হচ্ছে একটা মানুষের সম্পত্তি আমি আরেকজনকে দিয়ে দিবে আমার একটা রায়ের, আমার একটা কলমের নির্দেশে। সো এই ব্যক্তিটাকে আসলে জেনুইনলি সম্পত্তি দিয়েছে কিনা, কারণ একটা প্লেন রিডিং করবে। আচ্ছা, এরপর যদি কোনো আপত্তি না আসে ওটা তো একতরফা হয়ে গেল। আর যদি আপত্তি আসে এটা উনার স্বাক্ষর কিনা, এই কিনা সেই কিনা, ওগুলি সাক্ষীরা প্রমাণ করবে, দলিলের সাক্ষী কিংবা সারাউন্ডিং সার্কামস্টেন্স যারা সাক্ষী। এরপর যদি উইলটা না টিকে তাহলে উইল গ্রহীতা সম্পত্তি পাচ্ছে না। আর যদি উইলটা টিকে যায় তখন প্রবেট দিয়ে প্রবেটের মতো উইল গ্রহীতা সম্পত্তি পাচ্ছে, এবং উইল গ্রহীতার যে কোনো ব্যক্তিও। আমরা কিন্তু অদ্ভুত যাচ্ছি না, এটা আপনাদেরকে একটা অতিরিক্ত জিনিস পড়াচ্ছে, আমি টোটাল জিনিসটা পড়াচ্ছি। আমাদের বিষয়টা হচ্ছে উইল পর্যন্ত, আমি কোর্টের একটা প্রসিডিংসটা আপনাদেরকে জিনিসটা একটা নলেজে দিচ্ছি এখানের মধ্যে। এখনো বুঝছেন নাকি বুঝেন নাই? স্যার এখন আমার প্রশ্ন ছিল স্যার মিস্টার দাস যদি মারা যান, মানে উনি আদালত থেকে প্রবেট নেওয়ার আগে ওনার নামে উইল করছে, ঠিক আছে, মিস্টার দাস হচ্ছে উইল গ্রহণকারী। এখন উনি আদালত থেকে প্রবেট নেওয়ার আগে উনি মারা গেছেন, এখন মিস্টার দাসের উত্তরাধিকার যারা থাকবেন ওনারা কি প্রবেটের জন্য আদালতে আবেদন করতে পারবেন কিনা স্যার, ওটা জানতে চাইছিলাম। লেখা ছিল এরপরে উত্তরাধিকার পাবে কিনা? না স্যার ওরকম কিছু লেখা ছিল না, মনে করেন স্যার শুধু মিস্টার দাসকে উইল করে গেছে। আসলে মনে করা নিয়ে তো আদালতে যাওয়ার সুযোগ নাই, মনে করলে তো বাংলাদেশের ম্যাক্সিমাম প্রপার্টি আমার চলে আসতো। কোর্ট দেখবে যে উইলের মধ্যে কি উনি মারা গেলে এরকম কোনো ছিল কিনা, যদি থাকে তাহলে এক প্রক্রিয়া, যদি না থাকে তাহলে এটা কোর্টে মামলাও নিবে না। আপনারা সিপিসির মধ্যে পড়বেন তো অর্ডার 7 রুল 11 চারটা পয়েন্টস, কোন ক্ষেত্রে মামলা প্রথম ইনস্ট্যান্সে বাতিল হয়ে যায়। তার মধ্যে একটা হচ্ছে কজ অফ অ্যাকশন না থাকলে। সো যিনি মারা গেছেন তখন যদি দেখা যায় যে কি উইল এই ব্যক্তি মারা না গেলে ওনার ওয়ারিসদের সম্পত্তি কাছে যাবে, এরকম যদি কোনো ক্লজ না থাকে তাহলে কোর্ট তো মামলা নিবে না, কোর্টের ভ্যালুয়েবল টাইমস তো নষ্ট করবে না। ক্লিয়ার হয়েছে? জি স্যার বুঝতে পারছি স্যার। এবার কি আগাতে পারবো নাকি এখানে স্টপ থাকবো? স্যার উইল গ্রহীতার অ্যাবসেন্সে তার ওয়ারিশানরা তো এটা পাবে স্যার, মুসলিম দিক দিয়ে চিন্তা করলে স্যার পায়, কিন্তু এখানে স্যার আমি বুঝিনি কি বললেন। উইল মানে স্যার ওই একটু আগে যে প্রশ্ন করলো স্যার উনি, এখানে মানে উইল গ্রহীতা তো প্রবেটের মামলা মানে জীবিত থাকলে করতো, দেখা গেছে যে উনি হঠাৎ করে মারা গেল, এই অবস্থায় তার ওয়ারিশানরা মানে এই মামলাটা করতে পারবে না আদালতে, যে আমার বাবার মানে
নামে উইল করা হয়েছিল, এখন উনি নাই, আমরা ওনার পক্ষে না ওয়ারিশানরা। ওরকম সুযোগ নাই তো। আমি কি বললাম আপনার, এখানে তো একটা নির্দিষ্ট ব্যক্তিকে বলতে হবে। যদি উইলে লেখা থাকে যে ও মারা গেলে ও পাবে, ও মারা গেলে ও পাবে, ওই যে ওয়াকফ সম্পত্তির মতো, কারণ কোন পরিবার থেকে কে আসবে না আসবে ওয়াকফ মোতোয়াল্লি, ওরকম থাকলে ওটা অন্য হিসাব। যদি ওরকম না থাকে, একটা কথা বুঝে জি রাখবেন, আমার ক্লাসটা আপনারা ঠিক মতো ফলো করুন। আমি যে বিষয়টা নিয়ে পর্যন্ত আমি আলোচনা করিনি, এরপর যদি আপনাদের মন মতো নিয়ে একটা কোশ্চেন করেন, এটা দুইটা সমস্যা। একটা হচ্ছে কি আমার পরবর্তী কনসেপ্ট যেত আমার সমস্যা হবে, আরেকটা হচ্ছে কি আপনাদেরকে বুঝতে গেলে আমি অন্য জিনিসগুলো আমাদের অসুবিধা হবে। আমি প্রথম একটা শব্দ বললাম যে উইল গ্রহীতা যার বরাবরে দলিত করা হচ্ছে, সেটা হচ্ছে লিগ্যাল ডিক্লারেশন। যদি এরকম আপনাদের মধ্যে প্রশ্ন আসতো তাহলে বলতাম যে কি এরপরে 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 এরকম। আপনাদেরকে বললাম যে আর আমার তো মনে হয় এখনো ক্লাসটা শেষ হয়নি, হয়তো এরকম একটা বিষয় পরবর্তী আসতে পারে। ঢাকার থেকে ট্রেনে রওনা দিলেন, ফেনী, লাকসা, মাখরা এরকম করে ভৈরব, নরসিংদী, টঙ্গী পার হয়ে ঢাকা যাবেন। ডাইনে বাঁয়ে ধানের জমি দেখছেন, এখন যদি বলেন যে এদিকে ওইদিকে কি এরকম কি, তাহলে ট্রেনকে বারবার ঘুরে যেতে হবে। ট্রেন লাইনকে তো এভাবে ট্র্যাক চেঞ্জ করা সহজ না, ঠিক না? আমি যতটুকু আলোচনা করছি ততটুকু বলেন। এর পরবর্তীতে আমি তো আপনাদেরকে ওপেন একটা বলবো কোয়েশ্চেন কি আছে না আছে, ওটা যদি আমি পারি পারলাম, না পারি না বললাম। এখন আমি আলোচনা করলাম উইল করা, উইল রদ এবং উইল পাওয়ার জন্য কি করতে হয়। আপনারা বারবার বলছেন যে উনি মারা গেলে ওনার সন্তানরা পাবে কিনা, এটা তো ইনহেরিটেন্স না, এটা উইল। উইল মানে বারো বললাম যে আমি মারা যাওয়ার পর আমার সম্পত্তি কিভাবে বিলি বন্টন হবে। ওখানে যদি আমি বলে যাই যে ওই যার বরাবর করা হলো ও মারা গেলে ওর সন্তানরা পাবে, নতুন একটা উত্তরাধিকার সিস্টেম, তখন ওই সম্পত্তিটা কোর্টে তখন বিষয় দেখবে। যদি ওখানে উল্লেখ নাই থাকে যে ও মারা গেলেও পাবে না, সাধারণত হয় না এরকম উইলের ক্ষেত্রে, হ্যাঁ, তখন তো মৃত ব্যক্তির উত্তরাধিকার তো পাওয়ার কোনো সুযোগই নাই, অপশনসই নাই। থ্যাংক ইউ স্যার। আমি কি পরবর্তী টপিক যেতে পারবো? জি স্যার। দিতে পারবেন। এরপর হচ্ছে অজাত ব্যক্তি, মানে যিনি জন্মগ্রহণ করে নাই, ওনার বরাবর উইল করা যায় কিনা। যিনি জন্মগ্রহণ করেনি ওনার বরাবরে উইল করার কোনো সুযোগ আছে কিনা। শাস্ত্রীয় আইনের মধ্যে এরকম কোনো প্রভিশনস ওরকম কোনো প্রভিশনস ওরকম নেই। যিনি জন্মগ্রহণ করেনি ওনার বরাবরে উইল করার কোনো সুযোগ আছে কিনা। কিন্তু পরবর্তীতে সম্পত্তি হস্তান্তর আইনের 13 থেকে 16 ধারা মোতাবেক আর যে আইনটা নিয়ে উইলটা পরিচালিত হয়, গাইডেড হয়, হিন্দু উত্তরাধিকার আইন, সরি সাকসেশন অ্যাক্ট, উত্তরাধিকার আইন 1925 সালের, ওখানের মধ্যে বলা হলো কি কিছু শর্ত ফুলফিল করলে যে ব্যক্তি জন্মগ্রহণ করে নাই, পৃথিবীতে আসেনি, ওনার বরাবরে উইল করার সুযোগ আছে। কিরকম? প্রথম হচ্ছে কি, যিনি উইলের ধারক, উইলের সিস্টেমটা কি, অ্যাটলিস্ট যার প্রতি আমার উইলটা করা হচ্ছে তাকে তো এটা প্রথম ইনফর্ম করতে হয়। আমি আপনাকে উইল মানে এরকম, এটা একটা সিস্টেম, এটা একটা কি কনভেনশন, একটা কালচার, যে আদারওয়াইজ না বলে তো কেউ জানতে পারবে না। অথবা আমার কাউকে এক্সিকিউটরকে বলতে হবে যে আমি এরকম একটা উইল করে গেলাম আমার সম্পত্তি। পুরান আমলে বাংলা সিনেমাগুলো দেখবেন, উইল নিয়ে কিন্তু অনেক বই আছে, কৃষ্ণকান্তের উইল, কপালকুণ্ডানা, বৈকুণ্ঠের উইল, অনেক বই আছে। এইসব বইগুলি পড়বেন। কি বলে, তাহলে উইলের একাডেমিক যত কিছু তার চেয়ে অনেক কিছু প্র্যাকটিক্যালিও জানতে পারবেন এসব বিষয় নিয়ে। উইল নিয়ে কিন্তু উপন্যাসের শেষ নাই, উইল নিয়ে প্রচুর পশ্চিম বাংলার অনেক পুরনো দৈর্ঘ্য সিনেমাও আছে এখানের মধ্যে। সেখানে বলতে হচ্ছে মানে অজাত ব্যক্তির বরাবরে যিনি জন্ম হয়নি এখনো, মানে যিনি এখনো পৃথিবীতে আসেনি, ওনার বরাবর উইল করার সুযোগ আছে কিনা। আছে। কিভাবে বললো আছে? প্রথম হচ্ছে এমন কোন একটা ব্যক্তি ওই সম্পত্তি রিসিভ করার জন্য ওনার নামটা থাকবে, তবে উনি মালিকানা অর্জন করবে ওই পর্যন্ত যতদিন পর্যন্ত ওই শিশুটা জন্মগ্রহণ করেনি। এটাকে বলে লিমিটেড ইন্টারেস্ট, লাইক বিধবাদের মতো। বিধবারা কি সীমিত সত্ত্বের মালিক থাকে না, ওরকম একদম লিমিটেড ইন্টারেস্ট এরকম একজন ব্যক্তির বরাবরে উইলটা করতে হবে। ওখানের মধ্যে লিখে দেওয়া থাকবে যে আমার এটা কি ওই ব্যক্তির যদি স্ত্রীর ভবিষ্যতে সন্তান হয়, কিংবা পুত্রের ঘরে যদি নাতনি হয়, কন্যার ঘরে যদি দহিত্রী হয়, পৌত্র কিংবা দহিত্রী দুই সাইডের মধ্যে দুইজন হলে তখন ওর বরাবরের সম্পত্তিটা উইল করে দেওয়া হবে।
আর যদি এরপর আপনাদের প্রশ্ন আসতে পারে যদি অজাত ব্যক্তি জন্ম না হয় কিংবা মারা যায়, মারা গেলে কি হবে, ওখানে তো বলে দেওয়া হচ্ছে যাকে দেওয়া হয়েছে উনি লিমিটেড ইন্টারেস্ট, উনি তো আর অ্যাকচুয়াল ইন্টারেস্টের মালিক না, চিরসত্ত্বের মালিক হচ্ছেন, উনি হচ্ছে সীমিত সত্ত্বের মালিক। তখন অজাত ব্যক্তি যদি জন্মগ্রহণ না করে অথবা অজাত ব্যক্তি জন্মের পরে মারা যায়, তাহলে উইলকারী যিনি উইল করেছেন ওনার উত্তরাধিকারের মধ্যে সম্পত্তিটা বন্টন হয়ে যাবে। সো অজাত ব্যক্তি যিনি জন্মগ্রহণ করেনি, স্টিল মানে আনবর্ন, মানে যিনি ভবিষ্যতে জন্মগ্রহণ করবে ধারণা করা হচ্ছে, কোন একজন গর্ভবতী আছে এরকম, ওই গর্ভবতীর গর্ভের যদি কোনো সন্তান পুত্র সন্তানের বরাবর উইল করতে চাচ্ছে কিংবা কন্যা সন্তান হোক যার বরাবর হোক, যিনি এখনো পৃথিবীতে আসেনি, এরকম যে দান করতে হয় তাহলে একজন হোল্ডার হইতে হয়, ধারক হইতে হয় উইলটা ধারক হইতে হবে। কারণ উইলটা না কাউকে তো অজাত ব্যক্তি তো 1 মাস 2 মাস 3 মাস বয়সে কিন্তু আদালতে গিয়ে মামলাগুলো প্রবেট করতে নিতে পারবে না। সো একজন ব্যক্তি ওই উইলটা ধারক হবেন, ধারকটা হবেন কি লিমিটেড ইন্টারেস্ট, এবং ইন্টারেস্টের মধ্যে উনি কোনো সময় অ্যাকচুয়াল ওনার হইতে পারবেন না, উনি হবেন কি সীমিত সত্ত্বের ওনার, এবং ওনার জীবদ্দশায় ওই শিশুটাকে জন্মগ্রহণ করতে হবে, এবং জীবদ্দশা যেদিন জন্মগ্রহণ করবে ধরে নেওয়া হবে কি সম্পত্তির মালিক। কিরকম, কোন উইল না করে থাকুক, পিতা মারা গেল দায়ভাগ মতে, তাহলে কি সম্পত্তিটা আলটিমেটলি চলে যাচ্ছে তার উত্তরাধিকারীর কাছে। এরপর যিনি পিণ্ড দান করবেন পিণ্ড অনুযায়ী উনি অগ্রাধিকার পাচ্ছেন। তাহলে মৃত্যুর পরবর্তীতে সম্পত্তিটা ওনারশিপ চলে আসছে কার কাছে, সন্তানদের কাছে। ঠিক যখন অজাত ব্যক্তি জাত হবে, যখন জন্মগ্রহণ করবেন, তখন থেকে ধরে নেওয়া হবে কি যিনি উইল করেছেন ওনার সম্পত্তিটা যার মাধ্যমে করেছেন সীমিত সত্ত্বের মাধ্যমে, ওনার থেকে ওনার কাছে একটা দাবি সৃষ্টি হবে, একটা অধিকার সৃষ্টি হবে যে মানে এই সম্পত্তিটা পাচ্ছে কিনা। তো আইনটা বলতেছে কি পাচ্ছে, পাওয়ার ক্ষেত্রে বিধানটা কি, যে কোনো একটা ব্যক্তির বরাবরে একদম ঠান্ডা মাথায় নোট করবেন, প্রথম যে কোনো একজন ব্যক্তি এটা রিসিভ করবেন ডকুমেন্টসটা, সম্পত্তি না উইলটা, ডকুমেন্টস রিসিভ করবেন মানে কি আসলে একটা দায়িত্ব নিবেন, একটা রেসপন্সিবিলিটি নিবেন কার জন্য, যার জন্য উইল করা হচ্ছে। যেহেতু উনি পৃথিবীতে আসেন, যদি পৃথিবীতে আসতেন তাহলে তো উইলটা মিডিয়ার মাধ্যমে করতে হইতো না, সরাসরি করতে হইতো, এবং ওই যার বড় মাধ্যম দিয়ে করা হচ্ছে ওনার জীবদ্দশায় শিশুটাকে জন্মগ্রহণ করতে হবে। তারপরে শিশুটা যখনই জন্মগ্রহণ করবে ধরে নেওয়া হবে কি ওই দিন থেকেই ওই সম্পত্তির উনি মালিকানা সত্ত্ব সৃষ্টি হচ্ছে। কোন যদি কন্ডিশন দেয় কি বলে যে মানে ও এত বছর পর জন্মের এত বছর পর সম্পত্তি পাবে, কিংবা কোনো কি বলে সাবলক হওয়ার পর সম্পত্তি পাবে, এই ধরনের কোনো কন্টিনজেন্ট ইন্টারেস্ট কোনো যদি শর্ত দিয়ে সম্পত্তি হস্তান্তর করে, তখন উইলটা কিন্তু একটু মানে কি কনফিউজিং অ্যারাইজ হয়, এরকম কনফিউজিং অ্যারাইজ করে কোনো উইল করতে পারবেন। এবার এই পয়েন্টটা নিয়ে বলেন, এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলেন, আমি এটা ক্লিয়ার করছি। স্যার অজাত সন্তানটা যদি মারা যায় তাইলে ওই যিনি রিসিভার তখন তো উনিও তো মানে মালিক না, এখানে মিডিয়া হিসাবে আছেন, তাহলে যিনি উইল করলেন তার বরাবর সম্পত্তিটা চলে যাবে না স্যার? আমি তো এটা বললামই, তখন যিনি উইল করেছেন ওনার ওয়ারিসদের মধ্যে এটা বন্টন হয়ে যাবে, স্বাভাবিক, ওটা তো পাচ্ছে না। আর সীমিত সত্ত্ব বলতে কি বোঝায়, উনি তো সীমিত সত্ত্বটা মানে কি একটা লিমিটেড ইন্টারেস্ট না, উনি তো ফুল ইন্টারেস্ট হচ্ছেন না, ফুল ওনার সম্পূর্ণ সত্ত্বের মালিক হচ্ছে না। সম্পূর্ণ সত্ত্ব পেলে কি হয়, স্বেচ্ছায় সম্পত্তি বন্টন করতে পারে, বিক্রি করতে পারে, হস্তান্তর করতে পারে। এখানে ওনাকে একটা রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে, এই পর্যন্ত ওই শিশুটা জন্মগ্রহণ করার পর ওর বরাবরে আমার সম্পত্তিটা উইল এটা কার্যকর করে দিয়ে দেওয়া হবে। যদি সন্তানটা জন্মগ্রহণ করে ফেলে, জীবিত থাকুক 1 দিন 2 দিন, ওটা কোনো সমস্যা না, 1 সেকেন্ডও জীবিত বরণ করলে এটা। যদি এটা আপনি যেটা বললেন মৃত বরণ করে, তাহলে উইলকারীর উত্তরাধিকার সম্পত্তিটা রিটার্ন এসে চলে যাবে গিয়ে। এনি কোশ্চেন এই বিষয়ে? এটা ক্লিয়ার হয়েছে নাকি হননি বলেন? স্যার এটা কি দায়ভাগামতে হবে না, যে প্রক্রিয়াটা তখন বললেন স্যার,
এটা কি দায়ভাগা মতে নাকি মিতাক করা, মানে দুইটাই? একটা হিন্দু অজাত সিস্টেমটাও হিন্দু আইনে এটা, কিন্তু আমাদের দেশের সাকসেশন অ্যাক্ট, যেহেতু আমি বলেছি সাকসেশন অ্যাক্টের 1925 সাল আমাদের বাংলাদেশের মধ্যে আছে, ভারত কিন্তু এটাতে চেঞ্জ হয়েছে, মানে 56 সালের মধ্যে আছে। হ্যাঁ, এটা হিন্দু আইনের সিস্টেম। আর আমাদের দেশে হিন্দু আইনের এই ধারণাটা আইনগতভাবে একটু পরোক্ষ ব্যাখ্যা করা হয়েছে। এই হিন্দু আইন উত্তরাধিকার আইন 113 থেকে 116 স্যারের বইতে আছে, দেখবেন ধারাগুলো ভাবে ব্যাখ্যা করা আছে। অজাত শিশুর ক্ষেত্রে মৃতক ছাড়া দায়ভাগের সেম কনসেপ্ট, কেউ না কেউ একজনের মাধ্যমে নিয়ে দায়িত্বটা দিচ্ছে। স্কুল থেকে আমরা যখন আমাদের সন্তান আনার জন্য কি করি, গার্জিয়ান পাঠাই না? স্কুল থেকে যখন নিয়ে আসে, উনি কি ওই সন্তানের ফুল গার্জিয়ান হচ্ছেন? ফুল গার্জিয়ান তো হচ্ছেন না, জাস্ট কি একটা কাইন্ড অফ কেয়ারটেকারের মতো এরকম। আর এটা দোনো স্কুল মতবাদ সেম এখানের মধ্যে, বুঝছেন? থ্যাংক ইউ স্যার। জি স্যার। আচ্ছা, এবার আসেন পূর্বে আপনারা যেটা মামলা নিয়ে প্রশ্ন করেছেন, আমি বললাম যে আমার ক্লাস এখনো শেষ হয়নি, আপনারা যে টপিকস নিয়ে আমি যেটা শেষ করছি এটা বলবেন। আমার একটা থিওরি যেটা আমি বিলিভ করি সব সময়, আমার লাইফে যেটা আমি বুঝিনি, কোন সময় পড়া বুঝতে পারিনি, এখনো পর্যন্ত আমি বুঝতে পারিনি, আর যেটা বুঝছি মানে এটা বাই দি মানে ওটা গ্রেস অফ অলমাইটি গড, যেটা একবার আমার কনসেপ্টে ক্লিয়ার হয়েছে, এখনো পর্যন্ত ভুল না হোক ভাষা আছে, আমি চেষ্টা করি এই জিনিসটা আপনাদের শেয়ার করার জন্য। মানে যেটা হয়েছে তৎক্ষণাৎ আমারও এটা জানা থাকলো, আপনাদের সাথেও এরকম। আমি যদি সকল ক্লাসের শেষে যদি আপনাদেরকে বলি যে কি হয়েছে না হয়েছে, জিনিসটা একটু অনেক সময় এলোমেলো হয়ে যায় এখানের মধ্যে। তো আমি বলি যে টপিকসটা নিয়ে আলোচনা করেছি প্রথম সেটা বলেন, তারপরে ফুল টপিকস এর মধ্যে এটা। এখন আপনারা যে প্রশ্নটা করেছেন, যিনি প্রশ্ন করেছিল যে মৃত ব্যক্তি যার বরাবর উইল করা হয়েছে, তার মানে এই উনি মারা গেলে উনার সন্তানরা দাবি করতে পারে কিনা। হ্যাঁ, হিন্দু আইনে কিন্তু দুটো মামলা, তার মধ্যে একটা মামলা আছে পুরনো শশী মনে সম্ভবত মামলাটা, হ্যাঁ এই পূর্ণা শশী মামলা, এটা কিন্তু প্রিভি কাউন্সিল পর্যন্ত মামলাটা সিদ্ধান্ত হয়েছিল। ক্যালকাটা হাইকোর্টের একটা মামলা, এরপরে সুপ্রিম কোর্টে গিয়েছিল। ওখানে মূল কনসেপ্টটা ছিল যে কি, হিন্দু আইনে যেটা ন্যাচারাল জেনারেল উত্তরাধিকার সিস্টেম, এটা দায়ভাগ কিংবা মিতাক্ষরা যেটাই হোক, একটা তো আমি কমেন্ট বক্সে পোস্ট করেছিলাম ঈদুল আজহার পূর্বে। এটা কেন করেছিলাম, মানে কনসেপ্টটা যাতে ক্লিয়ার থাকে, বারবার বলতে না হয় যে কোন বইতে আছে না আছে। এরপরে যদি আপনার উত্তরাধিকার ধাপটা যদি বুঝতে না পারেন, এটা আমার ব্যর্থতা, আপনাদের কোনো ব্যর্থতা না। এই 53 জনের যে আমি শপিংটার তালিকা দিয়েছিলাম, ওখানে একটা কথা বললো কি, একটা ব্যক্তি সম্পত্তি উইল করার ক্ষেত্রে, দান করার ক্ষেত্রে না, দান করতে সম্পত্তি দেন দিয়ে চলে যাচ্ছে, উইল করার মানে শাস্ত্রীয় যেটা উত্তরাধিকার নীতি, ওই নীতিকে কোনো মতে হ্যাম্পার মানে করতে পারবে না, মানে নিজের আইন মোতাবেক পরিবর্তন করতে পারবে না। যেমন ঠাকুর ভার্সেস ঠাকুর একটা ঐতিহাসিক মামলা আছে, এটা তো সকল বইতেই পারবেন, আরো অনেক মামলা আছে। মানে একটা মামলার ঘটনা ছিল এরকম, দেখবেন সব বইতে আছে, আপনারা পাবেন। মানে প্রথম বললো যে কি, আমার ঘরে পুরুষ উত্তরাধিকার পাবে সম্পত্তি, আমার ঘরে নাই পেলে আমার ভ্রাতার ঘরে পুরুষ উত্তরাধিকার সম্পত্তি পাবে, এরপরে না আসলে কন্যাদের সম্পত্তির উত্তরাধিকার যাবে। সো আমরা যে হিন্দু সোর্স অফ হিন্দু ল থেকে শুরু করে এই পর্যন্ত আমরা যেসব জিনিস নিয়ে আলোচনা করেছি, এই জীমূত বাহন কিংবা বিজ্ঞানের আমাদেরকে যেসব শাস্ত্র বিধান মতে আমরা এই ইয়াটা পাচ্ছি, এই উত্তরাধিকার সিস্টেমটা পাচ্ছি, এই বহুল জেনারেলাইজড উত্তরাধিকার সিস্টেমকে কেউ বাতিল করে বলতে পারবে না। বরঞ্চ আপনি একজনকে করতে পারেন, কিংবা বলতে পারেন যে মানে হ্যাঁ উনি মারা গেল, আপনাকে লিখে দেওয়ার দরকার নাই যে আপনি ও মারা গেল ও যাবে। যদি আপনার জীবদ্দশায় মারা যান, তখন আপনার যদি ইচ্ছা হয় ওর উত্তরাধিকার কেউ সম্পত্তি দিতে পারেন, মৃত ব্যক্তি যাকে আপনি এক্সপেক্ট করছিলেন উনি উইল গ্রহীত হবে। যদি ও না থাকে আরেকজন দিতে পারেন, কিন্তু আপনি নিজেই সপ্তাহ তালিকার মধ্যে কি ছিল দেখবেন, পুত্র পৌত্র পৌত্রাদি, 3টে জেনারেশন, এরপর আসবে এক জেনারেশন কন্যা, তারপর একজন। হ্যাঁ, এরকম একটা সিস্টেমকে চেঞ্জ করে আপনি দীর্ঘমেয়াদী একটা লম্বা হিস্ট্রিক্যাল মতে এ পাবে ও পাবে, কোন ব্যক্তি পাবে পাবে না, এরকম করে করতে পারবেন না। উইল মারা যাওয়ার পর কি হবে, তখন উত্তরাধিকারের মধ্যে জিনিসটা নিয়ে এমনি তো এসে
ডিস্টার্ব করবে, আপত্তি দিবে, এরকম কোনো উইল হয় নাকি? কারণ উইলের ক্ষেত্রে স্পষ্ট সুনির্দিষ্ট একটা নির্দিষ্ট ব্যক্তির বরাবরে কিংবা নির্দিষ্ট কয়েকজন ব্যক্তির বরাবর করতে পারবেন, কিন্তু ওই ব্যক্তি মারা যাওয়ার পর কোন ব্যক্তি পাবেন, ওই ব্যক্তি মারা যাওয়ার কোন ব্যক্তি পাবেন, সম্পত্তি কি পাবেন, এরকম করে আপনি দীর্ঘমেয়াদী একটা যে হিন্দু আইনের দায়ভাগ মোতাবেক বলেন কিংবা ইয়া মোতাবেক বলেন যে উত্তরাধিকারী যে লিস্ট আছে, চার্ট আছে, হ্যাঁ, এটাকে আপনি চাইলে ভায়োলেট করতে পারবেন না। এ ধরনের উত্তরাধিকার পরিবর্তন উইলের মাধ্যমে করতে পারবেন না। এরকম করা হলে উইলটা অস্পষ্ট হবে, আর অস্পষ্ট দলিল যেরকম কোনো কার্যকর হয় না, অস্পষ্ট যে কোনো ইনস্ট্রুমেন্ট কোন রকমের আইনগতভাবে ভিত্তি পায় না, ঠিক অস্পষ্ট উইলটাও আদালতের কাছে কোন রকমের ভিত্তি পাবে না। আপনি তো শাস্ত্রীয় বিধানকে আপনি চাইলে ওখানের মধ্যে আপনি মডিফাই করতে পারেন না। সো কনসেপ্টটা হচ্ছে কি, যেটা হিন্দু আইনের জেনারেল সাধারণ উত্তরাধিকার নীতি আছে, কার পরে কে পাবে না পাবে, এই দীর্ঘমেয়াদী নীতিকে আপনি একটা উইলের মাধ্যমে কে পাবে না পাবে বলে আরেকটা ডাইভার্ট করে আরেকটা উইল করতে পারবেন না। তাহলে তো আপনি নিজের ধর্মকে মানেন না, এরকম করে ক্রিয়েট হবে এখানের মধ্যে। বুঝছেন এবার আমার এই জিনিসটা? হিন্দু উত্তরাধিকার উইলের মাধ্যমে সাধারণ নীতিকে পরিবর্তন করা যায় না। স্যার উইলকৃত সম্পত্তি কি স্যার বিক্রি করা যাবে কিংবা হস্তান্তর করা যাবে? কি একটু বড় করে বলেন, উইলকৃত নাম বলেন সম্পত্তি একটু। স্যার মঈনুদ্দিন বলছিলাম। হ্যাঁ। স্যার হ্যাঁ, হিন্দু উইলকৃত সম্পত্তি বিক্রি অথবা হস্তান্তর কি করা যাবে? কোন সম্পত্তি? উইলকৃত সম্পত্তি। হ্যাঁ, প্রবেট পাওয়ার পর তখন তো উনি স্বাভাবিক মালিকানা হয়ে যাচ্ছেন, এরপর তো ওটা নিজের সম্পত্তি, উনি যে কোনো মতো এটা ইয়া করতে পারবেন। প্রবেট উনি প্রাপ্ত চাইলে হওয়ার কি পর তখন উনি চাইলে কি প্রবেট পাওয়ার পর উনি কি আবার হস্তান্তর এই উইল করতে পারবে কাউকে? হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ উইল গ্রহীতা ইচ্ছা যখন পারবে। উইল গ্রহীতা যখন পেয়ে মালিক হয়ে যাচ্ছে গেছে, তখন তো তখন উনি তো যা ইচ্ছা তাই নিজেরই করতে পারবেন। সম্পত্তি, উনি যে কোনো কিছু ভাবে এনি কাইন্ড অফ ট্রান্সফার করতে পারবেন, এনি কাইন্ড অফ উইল, মর্টগেজ, এনি কাইন্ড অফ ডিড, এনি কাইন্ড অফ দলিল, কাইন্ডস অফ, মানে যে যত রকমের আইনের ট্রান্সফার আছে ওই দিন থেকে তো ওর নিজের সম্পত্তি, ওই দিন থেকে ওনার তো নিজস্ব সম্পত্তি এটা। স্যার বুঝছেন? অজাত মানে আনবর্ন চাইল্ডের ক্ষেত্রে যখন চাইল্ডটা জন্মাবে তখন তার তো প্রথমে একজন টেক কেয়ার করার জন্য একজন এই মানে কেউ একজনকে দেওয়া হবে। হ্যাঁ, তো পরে যখন বাচ্চাটা জন্ম হবে তখন কি ওটা অটোমেটিক্যালি বাচ্চাটার সম্পত্তিতে মানে কনভার্ট হয়ে যাবে, নাকি এটা আবার কোনো প্রসিডিউর আছে? প্রবেট নিতে হয়, প্রবেট ছাড়া কোনো সম্পত্তি হয় না, বাচ্চার জন্য প্রবেটটা নিতে হবে। উইলটা ট্রান্সফারের প্রক্রিয়াটা হচ্ছে প্রবেটের মাধ্যমে। আমি প্রথম 10-15 মিনিট জিনিসটা আলোচনা করলাম না, দান এবং উইলের ক্ষেত্রে পার্থক্যের মধ্যে। না স্যার, ওটা বলি না, আমি জানতে চাইছি মানে ওই মানে যাকে আপনার বাচ্চার গার্ডিয়ান হিসেবে উইলটা হস্তান্তর করা হবে তখন উনি ওই বাচ্চাটা জন্ম হওয়ার পরে স্ব উদ্যোগে ওই বাচ্চাটা মানে কোর্টে গিয়ে ওই প্রবেটটা করিয়ে নেবেন, ওইরকম কিছু কিনা? মানে আমি জাস্ট ইনফরমেশনটা মানে জানতে চাই। এক্সিকিউশন একজনকে দিবে তো এটা প্রবেট করার জন্য, এক্সিকিউটর একজন থাকবে না, ধরুন উনি করবেন আর কি, যার প্রতি সীমিত ইন্টারেস্ট দিচ্ছেন। আচ্ছা জি স্যার, ওইটাই জানতে চাই। থ্যাংক ইউ স্যার। আমি কিন্তু এটা হচ্ছে কোর্টের প্রক্রিয়া, একটা কথা মনে রাখবেন, কোর্টের প্রক্রিয়া উইলের ক্ষেত্রে কমন, বাট আপনি যদি উইলের প্রক্রিয়াটা ধরে নেন তাহলে ধরে নেওয়া হচ্ছে বাচ্চারা জন্ম করার সাথে সাথে সম্পত্তিটা ওনার কাছে পার্শিয়ালি চলে আসছে, হ্যাঁ, আর অ্যাকচুয়ালি আসার জন্য অবশ্যই প্রবেটটা দরকার, ওনার পক্ষে কেউ না কেউ প্রবেট চাইবে। যার বরাবর আসার সুযোগটা আছে, যার বরাবর সুযোগ না উনি তো প্রবেটটা চাইতে পারেন না। তার প্রবেট নেওয়ার কি একটা সময় নির্ধারণ করা আছে, এতদিনের মধ্যে নিতে হবে কিংবা লিমিটেশন একটা ম্যাটার, যে কোনো জিনিস লিমিটেশন একটা আছে আইনে, লিমিটেশন এক মামলার কোন মামলা কত দিনের মধ্যে কোন মামলা করতে হয় এখানের মধ্যে। সাধারণত কি যে কোনো জায়গায় কমন সেন্সের ম্যাটার 3 বছর বলে, কিন্তু ওখানের মধ্যে আর্টিকেলস আছে লিমিটেশন একটা, কোন মামলা কতদিনের ভিতরে মামলাটা করতে হয়। স্যার আমাকে কিছু বলার সুযোগ দেওয়া হবে? হ্যাঁ বলেন বলেন, এরপর আরেকটা টপিক আলোচনা আছে এই জন্য। স্যার বলতেছিলাম কি, মানে আমাদের মানে একটা ঘটনার কথা বলি, মানে একটা ফ্যামিলিতে ওরা 3 ভাই, এখন মেজো ভাই হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার কারণে মানে উনি মারা যাবে এটা শিওর, মানে ক্যান্সার আক্রান্ত হয়েছে আর কি। এখন সম্পত্তির মধ্যে ওনার যে সম্পত্তিটা ছিল, ওনার করে একটা মেয়ে ছিল, ওনার ওয়াইফও আর আগে মারা গেছে। এখন ওনার করে যে সম্পত্তিটা ছিল ওনার হাতে, এই সম্পত্তিটা ওনার
ছোট ভাইকে উনি উইল করে দিয়ে গেছে মারা যাওয়ার আগে। এখন মেজো ভাইটা ওনার মেয়ের কোনো দায়িত্ব পালন করে নাই এবং মেয়েটা ধর্মান্তরিত হয়ে গেছিল। এখন এরপরে এসে মেয়ের হাজবেন্ডটা ওনার সম্পত্তিটা দাবি করতেছে, মানে ওনার সম্পত্তি, এক্ষেত্রে কি কোনো সম্পত্তি পাওয়া যাবে? যদি কাইন্ডলি একটু বলেন। আপনি প্রথম বললেন কি মেজো ভাই প্রতি উইল করে গেছে, হ্যাঁ হ্যাঁ, ছোট ভাইয়ের প্রতি উইল করে গেছে মেজো ভাই। আপন ভাইকে উইল করে গেছে হ্যাঁ, আপন ভাই। ওনার জীবদ্দশায়। হুম এরপর তো উনি মারা গেলেন, হুম। মেজো ভাই উইলটা কি করছেন? মেজো ভাই উল্টা করছিল ওনার সম্পত্তিটা, মানে মেজো ভাইকে ওনার ছোট ভাইকে না না, হস্তান্তর যে ছোট ভাইটা যিনি উইল গ্রহীতা উনি এরপরে কি স্টেপ নিছেন? স্টেপ নিছে। ওখানে উইলে উল্লেখ ছিল যে মানে ওনার মেজো ভাইয়ের একটা মেয়ে ছিল তো। আদালতে গেছেন প্রবেট নেওয়ার জন্য? না, আদালতে যায়নি স্যার, আসলে কোন আচ্ছা, আদালতে হয়নি আমার জানা মতো। কদিন হয়েছে উইল করছে, কয়দিন হয়েছে? স্যার হচ্ছে এটা ধরেন, আচ্ছা, আরেকটা জিনিস আর বলেন কি নিজের মেয়ে ধনপ্রাপ্ত হয়েছে, হ্যাঁ আর কোনো মেয়ে ছিল? না আর কোনো মেয়ে নেই, যেটা ছিল আচ্ছা, ওটা আপনি কি মনে আছে উত্তরাধিকার বঞ্চিত হওয়ার কি কি ধাপগুলো আলোচনা করেছিলাম? হ্যাঁ ওখানে বঞ্চিতের মধ্যে কি ধর্মান্তরিত ছিল? জি স্যার, ছিল হ্যাঁ? স্যার। ছিল স্যার, ধর্মান্তরিত হলে ছিল স্যার, ধর্মান্তরিত বই থেকে হলে বলেন। এটা আর কি আপনি বই থেকে বলেন আছে? আমি বলেছি কিনা আমার মনে পড়ছে না, কিন্তু আছে? হ্যাঁ ছিল কিংবা স্যার। কেউ হেল্প করতে পারবেন? ধর্মান্তরিত কি কারণ উত্তরাধিকার নিয়ে আমি বারবার বলেছি এখান থেকে অনেক প্রবলেম আসতে পারে এবং এই পয়েন্টে মনে আমি কিছু প্রবলেম আলোচনা করেছি। ধর্মান্তরিত হলে সম্পত্তি পাবে না স্যার। তো আপনি বুঝতে পেরেছেন প্রথম ধর্মান্তরিত হয়ে গেলে গিয়ে ওনার মাধ্যমে তো কেউ দাবি করতে পারবে না। যেমন আমি ধরেন আমি বিয়ে করলাম, আমার ওয়াইফ ধর্মান্তরিত, আমি তো ওটা হাজবেন্ড হিসাবে তো প্রথম তো আমি সম্পত্তি পাবো ওয়াইফের থেকে, ওয়াইফের উনি ডিফল্টার, আমি তো ডিফল্টার নিয়ে তো আর অ্যাডভান্স করতে পারবো না। আর যিনি উইল পাইছেন, আমি একটু আগে যে অজাত ব্যক্তি নিয়ে একটা প্রশ্ন করলো, ধারণা করা যে সম্পত্তিটা পাইছেন, বললাম না পার্শিয়ালি, কিন্তু এটাকে আইনগত মত নেওয়ার জন্য প্রবেট নিতে হয়। উনি যদি নেন আর গুড, না নিলে পরবর্তী যখন প্রবেট মামলা করবেন তখন তো অন্যান্য উত্তরাধিকারী সেটা নিয়ে অনেক রকমের ডিস্টারবেন্স করবে। ডিউ টাইমে করে নাই কেন, আদৌ কি উনি উইল করেছেন কিনা, এতদিন পর প্রকাশ পাইলো কেন, এতদিন পর আসছে কেন, নিশ্চয় এটা উইলকারী স্বাক্ষর করে নাই, অনেক রকম জটিল। উইল নিয়ে কিন্তু প্রচুর মামলা হয়, মানে অনেক রকম জটিলতা অ্যারেজ হয়। যত ভালো সম্ভব করবেন, আর না উনি যদি বিলম্ব মামলা করেন উনার লয়ার এটা ব্যাখ্যা দিবেন কেন বিলম্বে আসছে, তখন তো আর ওনার সম্পত্তির এটা আসছে না এখানের মধ্যে, শাস্ত্র মতে ওইটার অংশগ্রহণ এই সম্পত্তির মালিকানার বিষয়টা আসছে না। বুঝছেন জিনিসটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার লাস্ট বিষয়টা নিয়ে আলোচনা করি, সকল বিষয়ের লাস্ট, এটা হচ্ছে দান এবং উইলের মধ্যে পার্থক্য। দান এবং উইলের মধ্যে পার্থক্য। দানটা যেহেতু দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করা হয়, দানটার সাথে সাথে কার্যকর হয়। আর উইল তো বারবার বুঝছেন, বারবার একই কথা বলছি যে উইল কার্যকরের জন্য আদালতে যেতে হয়। সো উইল সাথে সাথে কার্যকর হয় না, দানটার সাথে সাথে কার্যকর হয়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমার এই বিষয়টা স্যারের বইতে লাস্ট পেজে মনে আছে, ওখানে গেলে আপনারা পেয়ে যাবেন এখানের মধ্যে। সেকেন্ড বিষয়টা হচ্ছে উইলে দানের ক্ষেত্রে যার বরাবর দান গ্রহীতা সাথে সাথে কি সম্পত্তির একটা সত্ত্ব অর্জন করতেছেন, সম্পত্তির দখল অর্জন করতেছেন। বাট উইলের ক্ষেত্রে কিন্তু সাথে সাথে কোনো কিছু হচ্ছে না। উইল একটা কাগজ লিখলো, সে নিজেও জানে না যে আলটিমেটলি আমি পাবো কিনা, কারণ উইলকারী জীবদ্দশায় এই উইলটা উনি চেঞ্জ করার ক্ষমতা রাখে। তারপর হচ্ছে দান একবার সম্পন্ন হয়ে গেলে এটা প্রত্যাহার করতে পারবে না, প্রত্যাহার করতে কোর্টে যাক সেটা অন্য ম্যাটার, কিন্তু উইলকারী তার জীবদ্দশায় উইলটা বারবার প্রত্যাহার করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন এখানের মধ্যে। তারপরে দান যদি অস্থাবর সম্পত্তি থাকে সেটা রেজিস্ট্রি করতে হয় না। বিয়েতে আপনারাও দান করেন না, বিয়েতে উপহার লেখা থাকে না বড় পক্ষ কনে পক্ষ, ওখানে তো আমরা তো কোনো করি না, দিয়ে দিয়েছি বা শেষ, ওখানে কোনো রেজিস্ট্রেশন করে তো বিয়েতে আমরা উপহার দিই না।
কিন্তু যদি ল্যান্ড দিই তাহলে এটা রেজিস্ট্রেশন কম্পালসারি। উইলের ক্ষেত্রে এই একটা কারণে রেজিস্ট্রেশনটা কম্পালসারি করেনি। কারণ কি বলেছি, প্রিভিয়াস 10-15 মিনিট যেটা আলোচনা করেছি, উইলের ক্ষেত্রে আলটিমেটলি তো কোর্টেই যেতে হবে। সো এই জায়গায় রেজিস্ট্রেশনটা এভাবে কম্পালসারি করে না। আর উইলকার যে জীবদ্দশায় এটাকে বারবার পরিবর্তন করতে পারবেন। তারপরে দান যিনি নিবেন উনি সাথে সাথে সম্পত্তিটা ভোগ করতে পারতেছেন, এনজয় করতে পারতেছেন, মালিকানা পেয়ে যাচ্ছেন। আর উইল গ্রহীতা উইলে ওর নাম আসছে বিদায়, ওর নাম উইল দলিলে আছে বিদায়, দ্যাট ডাজন্ট মিন যে উনি সাথে সাথে ওই সম্পত্তিটা পেয়ে যাচ্ছেন। এটা ওনার একটা চান্স, একটা যে উনি সম্পত্তি পাবেন, কিন্তু দানের মতো সাথে সাথে সম্পত্তিটা পেয়ে যাচ্ছেন না। পেতে গেলে ওনাকে কি করতে হবে, উইল গ্রহীতা উইলকারী মারা যাওয়ার পর ওই সম্পত্তিটা নিয়ে কোর্টে মামলা করে প্রফিট নিয়ে দেন উনি প্রফিট প্রাপ্ত হলে ওই সম্পত্তি মালিকানাটা অর্জন হবে। এই হচ্ছে দান এবং উইলের মধ্যে পার্থক্য। এটা আজকের ক্লাসের লাস্ট টপিক ছিল। এবার আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার মিতাক্ষরা অনুযায়ী তো স্যার ওই সন্তান জন্ম নিলেই পিতার সম্পত্তিতে মানে উত্তরাধিকার হয়ে যাচ্ছে, মানে জন্ম নিলেই পাবে। দায়ভাগ অনুযায়ী দেখা গেছে পিতা মৃত্যুর পরে মানে মারা যাওয়ার পরে না স্যার সম্পদ পায়, ঠিক না স্যার? তো স্যার এখানে দেখা গেছে অনুযায়ী দেখা গেছে সন্তান আছে, তো এখন দেখা গেছে পিতায় তার টোটাল সম্পত্তি উইল করে দিল, তো স্যার এটা কিভাবে সম্ভব? আপনি কি বৈধ উইল করার সময় আমি যেটা বলেছিলাম ওইটা কি ক্যাচ করতে পেরেছেন? প্রথম বলেছি দায়ভাগ এবং মিতাক্ষরায় উভয় ক্ষেত্রে তার নিজের সম্পত্তি যেটা সেলফ পারচেজড সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি ওইটা উনি উইল করতে পারতেছেন। তারপর আমি আলোচনা করেছি দায়ভাগ আইনে তার পৈতৃক সম্পত্তি এবং তার সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি উইল করতে পারছেন। মিতাক্ষরা কিন্তু আমি ভুলেও বলিনি পৈতৃক সম্পত্তি যৌথ পরিবারের সম্পত্তি উইল করতে পারেন, কিন্তু আমি এটা বলেছি উত্তরজীবী অনুযায়ী লাস্ট যিনি একক সমাংশী যদি কেউ যদি সহঅংশীদার শেষ পর্যন্ত কেউ থাকেন তখন উইলের একটা সুযোগ হয়। আমি কিন্তু মিতাক্ষরা বলেছি সেলফ স্বউপার্জিত সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি। আমি এর বাইরে তো কোনো কথা বলিনি। এর বাইরে কি আপনি আমার কোনো কথা শুনেছেন? স্যার আপনার ওইটা আমি বুঝছি স্যার, আমি মানে সিচুয়েশনটা স্যার একটু মানে নিচ থেকে স্যার একটা উদাহরণ দাঁড় করাইলাম আর কি স্যার। এটার রেজাল্ট কি হবে স্যার? স্যার স্যার একজন হিন্দু কি কোনো মুসলমানকে স্যার উইল করতে পারবে? না স্যার মনে হয় আমরা তো হিন্দু আইন নিয়ে পড়ছি, হিন্দু আইনের কনসেপ্টের ক্ষেত্রে এটা পড়ছি। আর যদি দেও এটা তো না, আপনি উনি প্রশ্ন করেছেন ভালো করেছেন, এরকম আমরা প্রশ্ন করতাম। আলটিমেটলি কিন্তু এটা আদালতে গিয়ে খুবই কম রেজাল্ট আসে, এটা একটা মনে রাখবেন। কারণ কোর্টে গিয়ে তো প্রবেট প্রাপ্ত হওয়ার সময় পক্ষে বিপক্ষে আসে। উত্তরাধিকার সবসময় চেষ্টা করে এই ধরনের উইল বাতিল হয়, উত্তরাধিকার বরাবর যে উইল করা না হয়ে থাকে, ওরা তো সম্পত্তি থেকে মালিকানা অর্জন করছে না, হ্যাঁ, তখন মানে অনেক রকম আপত্তি আসে। তো এসব জায়গায় ক্ষেত্রে কিন্তু মানে আসে না। আর এখানের মধ্যে একটা কমন সেন্সের ম্যাটার, মানে অন্য ধর্মের ক্ষেত্রে গেলে তো এটা আপনি দান করে দিতে পারেন, উইল কেন করছেন? হ্যাঁ, আর উইলও কিন্তু একটা ধর্মীয় চিন্তা নিয়ে একটা উইল করে। উইল দেবত্ব সম্পত্তি, যেটা আমাদের সেকেন্ড লাস্ট টপিকস মনে হয় আমাদের সিলেবাসের মধ্যে, হ্যাঁ, সব সময় কিন্তু নিজ রিলিজিয়নের মধ্যে নিয়ে দেখে। আর আমরা এখানের মধ্যে আলোচনা করছি হিন্দু আইন। আপনি যেটা বলেছেন যদি করে থাকে আদালতের ক্ষেত্রে কিন্তু খুবই কম রেমেডি আসে, ভেরি পুয়ার রেমেডি আসে এখানের মধ্যে। তাহলে স্যার হিন্দুদের সম্পত্তি থেকে মুসলমানরা যদি সম্পত্তি নিতে চায়, মানে অর্থাৎ রেজিস্ট্রি ছাড়া সম্পত্তি যদি হস্তান্তর করতে চায়, তাহলে কোনো উপায় আছে কিনা? উইল ছাড়া অন্য কিছু কিংবা দান করলে কি হবে? এটা উনি কি মালিক হতে পারবে? এটা দান করতে পারবে না কেন? দান করলে তো স্যার জীবিত অবস্থায় চলে যাচ্ছে, কিন্তু উনি চাচ্ছে উনি মারা যাওয়ার পর হোক। বললাম তো জাতীয় উইল করলে মানে
এই ভিন্ন ধর্ম, হিন্দু কেন, আপনি অ্যাকসেপ্ট 3টা রিলিজিয়ন ছাড়া, হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, অগ্নি উপাসক, এই রিলিজিয়ন ছাড়া অন্য রিলিজিয়নে করতে গেলে উইলটা মেনটেনেবল সহজে হয় না। হিন্দু ও যদি আদার যারা ওয়ার্শিপার আছে, আইডল ওয়ার্শিপার মানে মূর্তি পূজারী কিংবা অগ্নি উপাসক, সেম কাইন্ডের, ওর বরাবর উইল করলে যেভাবে উইলটা শিখবে, মেনটেনেবল হবে। এরপর যদি যারা কিতাবি অন্য রিলিজিয়ন যারা আছে ওদের অনুসারে করলে উইলটা সহজে হয় না, কারণ আলটিমেটলি তো যুক্তিতর্ক আর্গুমেন্ট হবে, করে গেলেও এটা রেজাল্টটা ওভাবে আসে না জিনিসটা। তো এইসব ক্ষেত্রে কিন্তু উইলকারী, ওই যে একটা অস্পষ্ট একটা শব্দ বললাম না, এই ধরনের যাতে হ্যাম্পার না হয়, সাধারণত এই বাই পারচেজ কিংবা এই বাই যে কোনো এই মোড অফ ট্রান্সফার যেগুলি আছে উইল ছাড়া জীবিত অবস্থায় দান করে দেওয়াটা, কারণ এইভাবে একটা কনফিউশন ক্রিয়েট করে তো কেউ তো করলে উইলটা তো মানে আইন সিদ্ধ হয় না জিনিসটা, হিন্দু আইন অনুযায়ী। আমি কিন্তু আমাদের দেশীয় আইন বলছি না, শাস্ত্রীয় আইন অনুযায়ী এখানে। স্যার, উইল গ্রহণকারীর অনুপস্থিতিতে বা উনি মারা গেলে ওনার উত্তরাধিকারটা কিভাবে রিভার্ট পাবেন, ওটা যদি স্যার আরেকটু আলোচনা করেন। উইলকারী মারা গেলে, যেটা একটু আগে উইল আলোচনা গ্রহণকারী, করছিলাম, উইল ওটা গ্রহণকারী স্যার, উইল গ্রহণকারী স্যার, হ্যাঁ, উইল উনি মারা গেল, গ্রহণকারী উনি মারা গেল। হ্যাঁ, এখন ওনার পক্ষ থেকে ওনার উত্তরাধিকাররা প্রবেট কখন করতে পারবেন, প্রবেট নেওয়ার জন্য কখন আবেদন করতে পারবেন? উইল গ্রহণকারী মারা গেছে কোন সময়? উইলকারীর জীবদ্দশায়? উইলকারীর মারা যাওয়ার পর প্রবেট নেওয়ার আগে। আচ্ছা, উইলকারী যখন মারা গেছেন, উইলকারী মারা গেছেন কিন্তু প্রবেট নেন নাই, উইল গ্রহণকারী প্রবেট নেন নাই, তখন ওনার উত্তরাধিকার কিভাবে এটা নিতে পারে? তখন এসএসএল মামলা করতে। স্যার আপনার ওখান থেকে মিউট হয়ে গেছে। উইলকারী মারা গেছেন, তৎক্ষণাৎ তো উইল গ্রহীতা সম্পত্তি অর্জন করলো, এরপর কি বলছেন? উইল গ্রহণকারী প্রবেট নেন নাই, এটাই তো ঘটনা। আপনার প্রশ্নটি বুঝে থাকি। জি স্যার, জি। বলছেন কি উইল গ্রহণকারী, উইলকারী মারা গেলেন, এরপরে উইল গ্রহণকারীর কাছে তো উইল মূলের সত্যটা পার্সিয়ালি আসলো, কিন্তু উইল গ্রহণকারী প্রবেট নেয় নাই, এরপর উইল গ্রহণকারী মারা গেলেন, এরকম ঘটনা আপনি বলছেন? জি স্যার। হ্যাঁ, তখন উইলকারীর সন্তানরা ইয়েস, তখন কিন্তু কোর্টে বলতে পারবে যে মানে ওর পিতা উইল গ্রহণকারী যদিও প্রবেট গ্রহণ করতে পারেনি, বাট বাই দিস টাইম উইলের কনসেপ্ট অনুযায়ী সম্পত্তিটা ওনার কাছে মানে কি ধারক, উনি দাবিদার হয়ে আছেন, উনি ডিউ টাইমে করতে পারেনি, এর জন্য উনি প্রবেটে মামলা করবেন। ইফ কোর্ট স্যাটিসফাইড ওনাদের যুক্তিতে, কোর্ট প্রবেট দিবেন। একটা তো মনে রাখবেন, ওখানে তো আদার পার্টিরাও চলে আসে, কিন্তু এটা মনে রাখবেন তো, বুঝছেন, সব জায়গায় আদার পার্টিরাও চলে আসে, নিজের উত্তরাধিকারও চলে আসে এখানে। কি ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি? স্যার, স্যার আরেকটা বিষয় স্যার জানার ছিল। স্যার, যার নামে যাকে উইল করছেন উনি মারা গেলেন উইলকারীর আগে, এখন উইলকারীর উত্তরাধিকাররা নাই, এখন আবার উনি উইলটাকে কি করে নাই, চেঞ্জ করে অন্য কারো নামে করেও দেন নাই, সেক্ষেত্রে উইলটার ফলাফল কে হবে, প্রবেট কারা পাবে? বলেন তো আবার কি বললেন? রতন দাস স্যার, রতন দাস উইল করলো স্যার শিমুল দাসের নামে, এখন শিমুল দাস স্যার রতন দাসের আগে মারা গেছে, রতন দাস সেটা না জেনে স্যার কি করে নাই, এই উইলটা রদ করে নাই, উইলটা রদ করে নাই বা অন্য কারো নামে উইল করে যান নাই। আবার স্যার এখন রতন দাস যিনি উইল করছেন ওনার কোনো উত্তরাধিকারও নাই, সেক্ষেত্রে কি হবে স্যার ওই উইলটার ফলাফল? আচ্ছা, আপনি বললেন শিমুল দাসে বরাবর উইল করে গেছে, হ্যাঁ, তাহলে উইলের অবজেক্টটা ছিল মিস্টার শিমুল দাস যাতে সম্পত্তি পান, এই তো ঠিক না? জি স্যার। এখন আপনি বলেন যে মিস্টার রতন দাস যখন অ্যালাইভ তখন শিমুল দাস মারা গেলেন। জি স্যার। স্বাভাবিক, উইলটা যদি চেঞ্জ নাও করে তখন উইলটা আর কার্যকর নাই, প্রথম কথা, কারণ যাকে উদ্দেশ্য করে দিচ্ছি উনি তো নাই, উনি আমার জীবদ্দশা সম্পত্তিটা আবার আমার কাছে তো জিনিসটা থেকে যাচ্ছে। প্রথম পয়েন্টটা বুঝছেন আপনি?
জি স্যার। আচ্ছা, এবার সেকেন্ড পয়েন্ট বলুন যে রতন দাসের কোনো উত্তরাধিকার নাই। জি স্যার। আচ্ছা, উনি যদি দায়ভাগ মতাবক হয়ে থাকে তাহলে উনার পিণ্ডদানের যিনি অগ্রাধিকার পাবেন উনি সম্পত্তিটা অর্জন করতেছেন সপিণ্ডকরণ নীতি অনুযায়ী। আর যদি মিতাক্ষরা হয়ে থাকে তাহলে মনে রাখবেন ওই যে যৌথ প্রপার্টি সম্পত্তি তখন উত্তরজীবী নীতি অনুযায়ী তার নিকটতম যারা ভাই আছে ওদের কাছে সম্পত্তিটা চলে যাবে। উত্তরজীবী নীতি অনুযায়ী যিনি ওই জায়গাটা স্থাপন করছেন ওখানের মধ্যে ওই মৃতক্ষরা সপিণ্ডকরণ নীতি অনুযায়ী। বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওয়েল, আজকের টপিকস নিয়ে আর যদি কোনো আগে একাডেমিক আলোচনাটা করেন প্লিজ, তারপরে অন্যটা করেন। আজকের বিষয়টা নিয়ে বলেন, আমি আজকে যে পয়েন্টগুলো নিয়ে বলেছি তারপর অন্য বিষয় নিয়ে বলেন। প্রশ্ন কিন্তু শেষ হয় না আপনাদের। স্যার আপনি গত সপ্তাহে বলছেন যে স্যার গত সপ্তাহের একটা স্যার বলেন তো। হ্যাঁ বলেন। হ্যালো হ্যাঁ বলেন। স্যার গত সপ্তাহের একটা প্রশ্ন ছিল। গত সপ্তাহে তো পড়া তো মনেও নাই মনে হয়, দেখি বলেন। স্যার স্যার আপনি বলছেন যে স্যার হিন্দু আইনের সংস্কারের কথা বলছিলেন, এটা আসলে বুঝতে পারিনি আমি। সিলেবাস আছে আপনাদের সামনে? হিন্দু আইনের সংস্কারের কথা বলেছেন আপনি, সিলেবাস আছে আপনাদের সামনে? সেটা একটু বলতেন আর কি স্যার। আপনাদের কাছে কি সিলেবাস আছে? সিলেবাস? জি স্যার। লাস্ট টপিকসটা একটু কি লেখা আছে বলেন তো, লাস্ট টপিকসটা কি হবে পড়ে শুনান তো। আমি স্যার এখানে আছে স্যার বাংলাদেশে হিন্দু আইনের সংস্কার করার প্রয়োজনীয়তা। মানে কি বাংলাদেশে হিন্দু আইনের জন্য যুগোপযোগী করার, তো এটা কি বইয়ে থাকবে এই বিষয়টা? এটা তো একটা পিওরলি একটা প্র্যাকটিক্যাল স্টাডি না, এটা একটা। জি স্যার। এই জিনিসটা বলেছে, এটা তো বইয়ের স্টাডি না, বই পাবলিশ হয়েছে অনেক আগে, এটা তো বই না। বাংলাদেশের জন্য হিন্দু আইনকে হিন্দুদের জন্য যুগোপযোগী করার জন্য কোন আইন সংস্কার করার প্রয়োজন আছে কিনা, এটা তো আসলে আমি আপনারা যেহেতু মেচুর্ড না, আপনাদের এটা বলেছে, আপনার থেকে উত্তরটা আমন্ত্রণ আপনাদের কাছে বলেছে কোন ক্ষেত্রে কিরকম পরিবর্তন, কোন ক্ষেত্রে এটা চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে পিওরলি একটা রিসার্চের মতো একটা কাজ। এই জন্য বললাম হয়তো আমি একটা কিছু বললাম, কোন একটা জিনিস পরে দেখা গেল যে আপনারা হয়তো মাথা আসতে পারছে না, বিবাহ নিয়ে আইনটা কিছু, বিবাহ তো অলরেডি হয়ে গেল 2017 সালে মনে হয়, আপনারা হয়তো বলতেন না কত সালে জানি 12তে মনে হয়, আপনারা বলতেন যে উত্তরাধিকার নিয়ে করা উচিত, আপনারা বলতেন যে উইল নিয়ে করা উচিত, যে একজন প্রশ্ন করলে তো মুসলিমকে উইল দিলে স্পেসিফিকলি একটা উইল আইন করা উচিত যে অন্য ধর্মকে দেওয়া যাবে এরকম করে। আমি এই ধরনের কথা বলেছি, মানে লাস্ট যেটা সিলেবাস, মানে আপনাদের থেকে আপনারা এটা কোঅপারেশন করবেন যে মানে কোন কোন ক্ষেত্রে হিন্দু আইনের জন্য সংস্কার করা উচিত কিংবা যে আইনে সে আইনটা এস্টাবলিশ করা উচিত। বুঝছেন? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। আগে বলেন এটা বুঝছেন কিনা, আগে আমাকে ক্লিয়ার করেন। স্যার ভারতীয় স্যার ভারত স্যার একটু ক্লিয়ার করে দেন আমাকে আমার জানা মতে স্যার ভারতে তো স্যার কোন ধর্মীয় কোনো আইন নেই, হিন্দু আইন ভারত। একটু কেউ যদি একটু প্লিজ ওনারটা একটু প্রশ্নটা ক্লিয়ার করে দেন তো একটু, এই নেটওয়ার্কের জন্য হয়তো আমি ক্লিয়ার হতে পারিনি। স্যার উনি মনে হয় লিখে প্রশ্নটা করলে ভালো হয়, যেহেতু সমস্যা কেউই বুঝতে পারতেছে। একটু ওনার থেকে প্রশ্ন করুন, এখনই ক্লিয়ার করে দিই। আমি স্যার যতটুকু বুঝতে পারলাম উনি বলতে চাচ্ছে স্যার ভারতে কোনো স্পেশাল আইন নাই, মানে ওই মুসলিম আইন হিন্দু আইন ওরকম কোনো আইন নাই, ওটা বলতে চাচ্ছি। স্যার সেটাই বলতে চাচ্ছি। আমরা তো বাংলাদেশ নিয়ে বলছি, বাংলাদেশের হিন্দু আইনের সংস্কার করার প্রয়োজনীয়তা, কোন আইন থাকলে ওইটা আইন মানে কি ব্রিটিশ আমলে কোন আইন করে গেছে ওটা আমরা 1972 সালের সংবিধান মতো আইনগুলো আমরা অ্যাডপ্ট করেছি না, যদি ওই আইনটা যদি আমরা বাতিল করে না দিই, ওরকম কোন চলমান আইন ওটাকে সংস্কার করার প্রয়োজন আছে কিনা, কিংবা আপনারা এটাও বলতে পারেন যে এই সংক্রান্ত কোনো আইন আছে কিনা। এটা একটা পিওরলি হচ্ছে একটা মানে কি এই বইয়ে থাকবে যে কোনো বিষয় না, এটা একটা ফিল্ড সার্ভের মতো। এটা প্র্যাকটিক্যাল স্যার।
জি স্যার। এটা একটা মাঠ পর্যায়ে স্টাডির মতো এটা বিষয়টা। এই জন্য আপনারা বললাম যে আপনারা বিষয়টা উপযুক্তভাবে একটা আমাকে সহযোগিতা করবেন তথ্যের জন্য। হয়তো আমরা তথ্য পেলে পরবর্তী কোনো ইয়ারে আমি রেফারেন্স দিয়ে বলতে পারবো যে অমুক ইয়ার থেকে এই জিনিসটা অমুক স্টুডেন্টের বাই নেম দিয়ে বলতে পারবো যে উনি একটা এরকম একটা আলোচনা করেছেন, জিনিসটা আমার উপকার হবে আর 10 জনের উপকার হবে। স্যার জি বলেন, একাডেমিক স্যার, বলেন, আগে একাডেমিক কোশ্চেন করেন, জি স্যার, তারপরে অন্য academic টপিকসে স্যার, যান। এটা স্যার উইল গ্রহণের উপর স্যার। এটা স্যার একজন স্যার একটা উইল করলো 2005 সালে, সেটা রেজিস্ট্রি করছে, যার নামে করছে ওনার নামে রেজিস্ট্রি করাইছে। উনি ওই রেজিস্ট্রিটা বাতিল না করে এবং যার নামে রেজিস্ট্রি করছে উনি না জানে মতে আরেকটা উইল করছে 2006 সালে, ওটা কিন্তু আবার রেজিস্ট্রি করে নাই। এখন স্যার উনি 2008 সালে মারা যাওয়ার পর আদালতে স্যার প্রবেটের জন্য দুইজনেই আবেদন করছে। যারটা রেজিস্ট্রি হয়েছে উনিও আবেদন করছে, যারটা রেজিস্ট্রি হয় নাই উনিও আবেদন করছে গ্রহীতার মধ্যে। এখন স্যার আদালত কোন পক্ষে রায়টা দেবে স্যার? আদালত তো দুইটাই পরে দেখবে, শেষের উইলও দেখবে, এর আগে কোনো কারণ উইলের মধ্যে একটা কথা লেখা থাকে, তো আমি ইহার পূর্বে যেমন আমরা কবলার মধ্যে লিখি না, কোন সম্পত্তি কাউকে বিলি করিনি, কাউকে বন্টন করিনি, সম্পত্তি নির্দায় এরকম বলি না। উনি প্রথম উইল এরকম লেখা থাকে। এখন তো ফরম্যাট চলে আসছে, সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এটা, আগে তো ফরম্যাট ছিল না, এখন তো উইলের একটা ডিজাইন চলে আসছে দলিলের মতো। যদি উনি পরবর্তী উইলে ওরকম উল্লেখ করে না থাকে তখন কোর্ট এটা বিষয়টা দেখবে বিষয়টা। বাট উইল ধারণার মধ্যে যেটা বলে সবসময় শেষের উইলটাই প্রাধান্য পাবে। তাহলে এখানের মধ্যে মামলাটা একটু জটিল হয়ে যাবে আর কি, বুঝেন নাই? আর এখানে রেজিস্টার্ড আনরেজিস্টার্ড বিষয় নিয়ে আমি বলছি না, আমি যেটা বলছি উনি যদি পরবর্তীতে যদি লিখে না যায় যে আমি প্রিভিয়াসলি কোন উইল করেছি, তাহলে একটা কনফিউশন ক্রিয়েট হবে, বুঝেন নাই? এখানের মধ্যে কিন্তু উইলের কনসেপ্ট হচ্ছে লেটেস্ট জিনিসটাই প্রাধান্য পাবে। কারণ আমি তো প্রথম উইলে তো রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক না, রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক না এই কারণে করে দিয়েছে, এটা একটা সুযোগ করে দিয়েছে প্রত্যাহার যোগ্য। আগে বলেন, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি ওখানের মধ্যে একটু কেউ থাকেন, তারপরে দেখা যাক আজকে কোনো কি আচ্ছা কোনো স্যার, জিনিস বুঝতে কারো কোনো কঠিন হয়েছে? উইলটা তো শুধু স্যার হিন্দু ধর্মের ক্ষেত্রে না স্যার? হ্যাঁ, খ্রিস্টান ধর্মেও আছে, হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি ওখানের মধ্যে আছে। ও তাহলে স্যার বৌদ্ধরও মানে হিন্দুদেরকে উইল করতে পারবে? হ্যাঁ, দে আর গাইডেড বাই বাংলাদেশের ক্ষেত্রে, যেহেতু ওদের জন্য কোনো ডিফারেন্স আইন হয়নি, ওরা হিন্দু আইনের মাধ্যমে ওরা অগ্রসর হয়। বাংলাদেশে যেহেতু ওদের জন্য কোনো ভিন্ন আইনটা নাই এখানের মধ্যে। তাহলে স্যার হিন্দু একজন ব্যক্তি যদি মানে বৌদ্ধ, জৈন অথবা শিখ এই ধর্মাবলম্বীদেরকে মানে উইল করে, তাহলে স্যার ওইটা টিকবে। কিন্তু যেহেতু মুসলিমরা মানে মূর্তি এবং অগ্নি পূজা করে না, ওই কনসেপ্টের থেকে মানে এটা টিকবে না নাকি স্যার? সেটা বলি না, আমি বলতে চাচ্ছি প্রথম তো উইলের ক্ষেত্রে মানে বিয়ন্ড যদি কেউ চলে যায় গিয়ে, তাহলে একটা সন্দেহ, একটা কনফিউশন ক্রিয়েট হয়, ওটা বলতে চাচ্ছি আপনাকে। একজন যখন বিধর্মীকে দিচ্ছেন, তা আপনি এটা দান করে দিলেন না কেন, এটা বিক্রয় করলেন না কেন, এটা অন্যভাবে করলেন না কেন, উইলের প্রশ্ন কেন আসছে? আমরা তো হিন্দু আইন পড়ছি, আমরা তো কোনো সাকশন অ্যাক্ট পড়ছি না, ঠিক না? আমাদের আজকে টপিকটা কি উইল সংক্রান্ত দেশীয় কোনো আইন নাকি কোনো ধর্মীয় আইন? হিন্দু আইন না, হিন্দু ল না। আমরা যে এখন ক্লাসটা করছি বিগত 130 আওয়ার্স ধরে, আপনি যদি হিন্দু আইন ফলো করে কোনো উইল করতে চান, আপনি একটা সহধর্মীকে দিবেন, তো আপনি অন্য ধর্মে কেন এটা করছেন? তাহলে আপনি এরকম হলে আপনি করবেন ওই যে সেকশন 62 থেকে 72 না 82 পর্যন্ত আছে, ওই ধারা অনুযায়ী আপনি একটা জেনারেলাইজড করে যাবেন, কোনো হিন্দু বিষয় আনবেন না এখানের মধ্যে। হিন্দু উইলে কিন্তু মনে রাখবেন ওখানের মধ্যে একটা উদ্দেশ্য থাকে যে মানে উনি আমার প্রতি এরকম করবেন, মানে এক্সপেকটেশন থাকে, ধর্মীয় একটা এরকম করে উইলটা করে যায় এখানের মধ্যে। কিংবা প্রিভিয়াসলি দেখা গেছে কেউ ধর্মান্তরিত বলছে, কিংবা একটা এরকম কেউ বললো, হ্যাঁ যদি এরকম হয়ে যায় তাহলে যাতে উনি কোন রকমের আবার মানে 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 উনি ক্ষোভ থেকে অনেক সময় লিখিতভাবে লিখে যায় যে মানে আমার মৃত্যুর পর এই ব্যক্তিরাই সম্পত্তি পাবে। আমি হিন্দু আইনে যখন আসবেন হিন্দু কনসেপ্টটা ফলো করবেন, আর উইলের যখন মানুষের ন্যাচারাল আইন আছে আপনি ওই আইনটা অনুযায়ী উইলটা করবেন। আপনি হিন্দু ধর্ম থেকে কেন আপনি আরেকটা ধর্মের মধ্যে করবেন? বুঝছেন জিনিসটা? কোনো প্রতিষ্ঠানে আপনি মিশিয়ে ফেলবেন না। বা প্রশ্ন আসা ভালো, প্রশ্ন একটা ম্যাচুরিটি লেভেলও দেওয়া উচিত। যেমন গত ক্লাসে একটা কথা আমি ইচ্ছাকৃতভাবে বলিনি, কোনোভাবে নিবেন না, কেউ ব্যক্তিগত আহত হবেন না।
কেউ একজন বলো যে দত্তক সন্তানের পর যদি কাজ যদি 5-6টা সন্তান বিধবা জন্মগ্রহণ করে, হ্যাঁ, বিধবা আসছে কখন? স্বামী মারা যাওয়ার পর। যিনি প্রশ্ন করলেন ওনার তো একটা বোঝা উচিত, ইউ আর মোর অ্যাডাল্ট, সবাই অ্যাডাল্ট এখানের মধ্যে, হ্যাঁ, বিধবার থেকে 5-6 জন সন্তান হচ্ছে কিভাবে? কিছু জিনিস ভেঙে বলতে নেই। সো আমি হিন্দু আইনে পড়ছি, উইল করার জন্য তো আইনই আছে বাংলাদেশে, সেকশন একটা বললাম। আপনি উইল করতে গেলে ওই আইনের মধ্যে যান, আপনি বিং এ হিন্দু, হিন্দু আইন ফরম্যাট ফলো করে কেন হিন্দু করতেছেন? আমি যদি আরো ক্লিয়ার করে বলি, মুসলিম হেবা আর দান দুটো সিস্টেম করলো না মুসলিম সম্পত্তি ক্ষেত্রে? হেবা কি নিজস্ব ওয়ারিশের মধ্যে, হ্যাঁ, একই শব্দ তো। আগে তো হেবা দান ছিল, মওদুদ আহমদ সাহেব এসে তো দুইটা জিনিস করলো। আপনি একজন হেবা শব্দ ইউজ করে একজন মুসলিমকে দিতে পারবেন না স্যার। তারও আগে আপনি হেবা শব্দ ইউজ করে কি আপনার নিজের রক্তের এক্সেপশন হচ্ছে স্ত্রী ছাড়া, নিজের রক্ত না হলে ওনাকে হেবা করতে পারে। আপনি চাচতো বোন জ্যাঠতো ভাইকে হেবা করতে পারবেন? পারবেন না, ওদের ক্ষেত্রে আসবে দান। সো আপনি ওই ফরম্যাটে চিন্তা করেন। আপনি হিন্দু আইন যখন অনুসরণ করবেন, হিন্দু আইন অনুযায়ী হিন্দুদের প্রতি করবেন। ভিন্ন ধর্মে খেতে গেলে এটা তো একটা জটিলতা এরাই যাবে, এটা তো আদালতের ক্ষেত্রে পাবেন না। তখন আপনি সেকশন একটা অনুযায়ী উইল করেন। ওকে, আর কোনো কোশ্চেন? প্রতিষ্ঠানের নামে করা যায় স্যার? প্রতিষ্ঠান নামে করা যায়, তো প্রতিষ্ঠান নামে সবাই দেবত্ব সম্পত্তিটা করে। Anything about today's discussion? No sir. থ্যাংক ইউ স্যার। তো আমি লিভ নিতে পারি? জি স্যার। আগামী ক্লাসটা এখানে ডেপথ এন্ড পার্টিশন, হ্যাঁ, আগামী ক্লাসটা ডেপথটা আলোচনা করব। এরপরের ক্লাসগুলো কিন্তু খুব দীর্ঘমেয়াদী হইতে পারে, এক ক্লাস শেষ হতে পারে, 2টা ক্লাস হইতে পারে। আর যদি ক্লাস আওয়ারে আসে হয়তো 3-4টা ক্লাস মানে প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, পার্টিশন, তারপরে যৌথ পরিবার, মেইনটেনেন্স, স্ত্রীধন, তারপরে একটু আগে যে বললেন কোন প্রতিষ্ঠান উইল করা যায়, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইয়া করা হয় চ্যারিটেবল এন্ডাওমেন্টস মানে দাতব্য প্রতিষ্ঠান মানে এগুলো একটু অ্যানালিটিক্যাল, থিওরিটিক্যাল। এখানে প্রশ্ন শেষ হবে না। আমি যদি এক সপ্তাহ ওয়েটও করে থাকি এভাবে অনলাইনে, দেখবেন আপনাদের প্রশ্ন বারবার আসবে, কারণ এগুলো হচ্ছে মোর প্র্যাকটিক্যাল জিনিস। এসব জায়গায় আপনারা জাস্ট কনসেপচুয়ালটা জিনিসটা নিন। ওকে, গুড বাই, সি ইউ ফর নেক্সট উইক। আসসালামু আলাইকুম স্যার। স্যার এটা আজকের আলোচনার বাইরে স্যার একটা প্রশ্ন ছিল আমার জন্য। তো স্যার, হ্যাঁ বলেন স্যার। সেটা হচ্ছে স্যার ওই হিন্দু আইনের আওতাধীন স্যার কোন কোন ধর্মের মানুষেরা স্যার ইয়ে করবে স্যার, পরিচালিত হবে? বাংলাদেশে আসলে হিন্দু আইনের আওতাধীন হচ্ছে বুদ্ধিস্টরা, তারপরে এখানে বুদ্ধিস্ট ছাড়া সেকেন্ড রিলিজিয়ন কেউ আছে, শিখ ও জুই ধরেন, ওরা হিন্দু আইনের কিছু প্রক্রিয়ায় অনুসরণ করতে পারে, যেহেতু জন্য কোনো পৃথক আইন হয় নাই। থ্যাংক ইউ স্যার। ওকে, গুড বাই, ইনশাআল্লাহ দেখা হবে। স্যার বৌদ্ধরা যদি হিন্দু আইন মানতে না চায় তখন কি করা হবে? কোন সরকারি আইন আছে কি না স্যার? না না, মানতে না চাই যে না, আপনার একটা কথা বুঝতে হবে, বৌদ্ধদের নিজস্ব কোনো ইয়ে নাই তো স্যার, মনে হয় সম্পত্তি এই দেশে আইন হয়নি এখনো পর্যন্ত। হ্যাঁ, কোনো কিছু যদি প্রতিকার পেতে চায়, ধরেন সম্পত্তি বন্টন, ও কি মুসলিম ফরজ অনুযায়ী বন্টন করতে চাইবে? চাইবে না। এখন কেউ ধরেন সম্পত্তি চাইতেছে, সম্পত্তি দিতেছে না, তখন উনি আলটিমেটলি কাছাকাছি আইন কোনটার আশ্রয় নিবে? আশ্রয় নিবেন, আমি এটা বলতে চাচ্ছি। এবার বুঝছেন জিনিসটা? উনি নিশ্চয়ই মুসলিম আইনের আশ্রয় নিবেন না, কারণ মুসলিম আইনের সাথে ওনার কোনো মতে কাছাকাছি দূরে কথা, দূরে যায় না। দুইটা দুই ধরনের, একদম তেল আর পানির মতো, দুইটা কোনো মিশ্রিত হবে না। যিনি প্রশ্ন করছে স্যার, হ্যাঁ, যিনি প্রশ্ন করছে উনিও বদ্ধ স্যার, সেজন্য স্যার ওটা জানতে চাইছিলাম। তাহলে উনি আমাকে টেস্ট করলেন, পাস করছি না ফেল করছি? স্যার উনি শিখলো আর কি স্যার। আপনাদের তো দেখার সুযোগই নাই। মোবাইলে যাই
চিনতে পারবো না। কে উনি যদি বলেন যে যখন প্রশ্ন করেন সিরিয়ালি করেন, আমি প্রশ্ন করলে আপনাদের থেকে কোনো সহযোগিতা পাইনি। এটা একটা আমার আজকে সেপ্টেম্বর 15 তারিখ পর্যন্ত একটা ভেরি ব্যাড লাগ বলবো। ওকে মিস্টার শিবলু বড়ুয়া, যদি আমি ভুল করে থাকি জানাবেন, জানতে কোনো ইয়া নাই। অনেকে আছে মানে জানতে মানে জানাই দিছি বললে দেখি ইয়া করে, আমার অনেক টিচারও ছিল এরকম। কিন্তু আমি আপনাদের যেহেতু আই এম নবিস, এখনো শিক্ষা নবিসের মতো যেটা জান, আর এটা আমার নিজের রিলিজিয়ান না, কোনো কিছু যদি না জানি আমাকে জানাবেন। যে কারণে আপনাদের থেকে হিন্দু আইনের সংস্কার বিষয়টা আপনাদের থেকে আমি জানতে চেয়েছি এখানে। ওয়েল ঠিক আছে, তাহলে এবার 10টা বাজলো। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। সিলেবাসটা কে গ্রুপে দিবেন? স্যার আমি বলতে চাইছি রেখেছিলেন স্যার, আমি হিন্দু মুসলিম আইন পুরোটাই মানবো না স্যার, তখন কি করা হবে স্যার? স্যার চলে গেছে। স্যার গেছে ভাই আপনি ধর্মের আইন